আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, কুমিল্লা জেলা এবং মেঘনা থানার লুটেরচর ইউনিয়ন মোহাম্মদপুর গ্রাম আমার। আচ্ছা, লুটের চর। হ্যাঁ, নামের নাম হচ্ছে লুটের চর। জি, লুটের চর। কোনো কাহিনী আছে নিশ্চয়ই? এটা একটা দ্বীপের মতো, চতুর্পাশে নদী, মেঘনা নদীর পাশেই। ওকে, এটার নাম লুটের চর আর কি। তো এখন আমরা আমাদের 6 ভাই 4 বোন, আর ভাইদের মধ্যে আমি 5 নাম্বার। ঠিক আছে, শুনি আপনার জীবন গল্প। যেখান থেকে শুরু করতে চাচ্ছি যে আমি ছোটোবেলা যখন আমার মোটামুটি আমি একটু বুঝের, তখন আমার বয়স মেবি 6-7 এরকম আর কি। জি। তো আমি এরকম দেখলাম যে আমাদের ফ্যামিলিটা প্রচণ্ড অভাবে দিন কাটাতো। বাবা কি করতেন? ওই সময় ছিলেন কৃষক, এখন হয়তো বয়স হয়ে গেছে, তো এখন আচ্ছা, এখন রিটায়ার করেছেন নাকি? ওকে। তো দেখা যাচ্ছে যে আমাদের পুরো ফ্যামিলিটা কন্ট্রোল করার টোটাল দায়িত্বই ছিল আমাদের মায়ের হাতে। তো আসলে কীভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করবো মাকে, বাসা পাচ্ছি না যে আসলে আমার মা অনেক পরিশ্রম করেছে এই ফ্যামিলিটার জন্য। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা 6 ভাই 4 বোন, তো খুব অভাবে দিন কাটাচ্ছিল। তো বড় ভাইটা যিনি বাইজিৎ ভাই আমাদের সবার বড়, আমরা সবাই তাকে শ্রদ্ধা করতাম, এখনও করি। তো উনি খুব কষ্ট করে পড়াশোনা করতেন। স্কুলে যখন যাইতেন দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী যাদের অতিরিক্ত পান্তা ভাত থাকতো বা আদার্স কারো ভাত থাকতো, ওইটা খেয়ে যাইতেন। অনেক সময় গ্রামে দেখতাম লুঙ্গি পরেও তারা স্কুলে যাইতো, ওইটা আমি খুব ফলো করতাম, এটা আমার কাছে অন্যরকম লাগতো। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে এভাবে করে দিন কাটতেছে। এমন হইতো যে আমাদের যে বাঙাঘরে আমরা থাকতাম, তো প্রচণ্ড জ্বর হইলে আম্মা কী করতো, আমাদের ভাই বোনদের 1জন বা 2জনকে কোলে করে নিয়ে যাদের ঘর একটু ভালো তাদের ঘরে নিয়ে দিয়ে আসতো। কখন যেন জ্বরে যদি ঘর ভেঙে যায় এই ভয়ে নিয়ে অন্য ঘরে নিয়ে দিয়ে আসতো। আচ্ছা। তো এভাবে করে কাটতেছে। তো দেখা যাচ্ছে যে আমার মেজো ভাই এবং সেজো ভাই, আরফান ভাই এবং সুমন ভাই, এরা 2জন মোটামুটি যখন একটু ওদের বয়স হয়েছে, তখন তারা পড়াশোনা 8-9 পর্যন্ত পড়ার পর আর পড়ে নেয়। জি। তো পুরো ফ্যামিলি বড় ভাইয়ের দায়িত্ব নিয়ে আমাদের যে গরুটা থাকে গাবি, ওইটা বিক্রি করে অর্থ নিয়ে ওই জায়গায় একটা দোকান করে, মানে ওই কারখানাটা করে, ওয়ার্কশপটা করে। ওকে। তো ফুল ফ্যামিলি ভাইয়া সেই নরসিংদীর মাধবদী নিয়ে যায়। কে নিয়ে যায়? আমার মেজো ভাই। মেজো ভাইটি। মেজো ভাই। ওকে। তখনও আমাদের প্রচণ্ড অভাব, তখন বড় ভাইটা ফিল করতো। বড় ভাই কী করছে, লজিন মাস্টার হিসেবে সোনারগাঁয়ে চলে যায়। আচ্ছা, আর মেজো ভাই কী করতো ওই সময়টাতে? মেজো ভাই ওই বললাম যে কলকারখানার যেই পার্টসগুলো তৈরি করে, ওয়ার্কশপের যে দোকানটা, লেদ মেশিন বা হ্যাঁ, ওরকম একটা দোকান করে ওইটা। তো উনি আপনাদেরকে পুরো ফ্যামিলিকে নিয়ে যায় হচ্ছে নরসিংদীতে? জি জি, উনি নিয়ে যায়, আরফান ভাই যেটা হয়। ওকে, উনি নরসিংদীতে কাজ করতো? হ্যাঁ, নরসিংদীতে কাজ করতো। এখন নিজে যখন বললো যে আব্বা আমি তো কাজটা পুরোপুরি পারি, এখন চাইলে আমাকে আপনারা কিছু অর্থ দিয়ে ব্যবসাটা দাঁড়া করতে পারেন। আচ্ছা। অলরেডি উনি নিয়ে গেছে, পুরো ফ্যামিলি ওই জায়গায় চলে গেলাম। খুব স্বাচ্ছন্দ্য ভালোভাবে চলতেছি আমরা, পুরো ফ্যামিলি ওই জায়গায় চলে গেছে, একদম আমাদের গ্রাম ছেড়ে আমরা সবাই চলে গেছি। জি। তো দেখা যাচ্ছে আমাদের দিন চলতেছে, আমাকে ওই স্কুলে ভর্তি করে দিছে, মাধবদীর কোন একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তেছি। তো দেখা যাচ্ছে যে মেজো ভাই হঠাৎ করে আমাদের সবাই না জানায়া একটা মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করে ফেলায়। আচ্ছা, যে মেজো ভাই আপনাকে নরসিংদীতে নিয়ে যায়, পুরো ফ্যামিলির দায়িত্ব যার হাতে থাকে তিনি অলরেডি বিয়ে করে ফেলায়। পরে আমি দেখতেছি যে আমার আম্মা আব্বা খুব কান্না করতেছে। আমার এই জিনিসটা খুব খারাপ লাগছে যে সে এত পুরো ফ্যামিলির দায়িত্ব নিয়ে আমাদের সংসারটা পুরো তার দায়িত্বে, এখন সে বিয়ে করে ফেলাইছে। হ্যাঁ, এবং মাও খুব কষ্ট পাইছে, আমাদের অমতে এই কাজটা করেছে। তো যাই হোক এভাবে কাটতেছে। তো আমি যে স্কুলে পড়তাম, ওই স্কুল থেকে ক্লাস যখন 3-তে উঠলাম, তখন ওই এলাকা ছাইরে আমরা আবার অন্য এলাকায়, যেহেতু বাড়াবাড়িতে থাকতাম, তো ওই এলাকা ছাইরা অন্য এলাকায় চলে গেলাম। জি। এর ভিতর থেকে বড় ভাই আবার ইন্টার পাস করে আমাদের ফ্যামিলিতে চলে আসছে। তো এর ভিতরে আবার ওই আমাদের মেজো ভাইয়ের একটা বেবি হয়, ওর নাম রাখে রোমান। তো একদিন রাত্রে ওর বয়স, ও এড্রন মাল হয়েছিল একটু, ও নাড়াচাড়া করতে পারতো না, হাঁটতে পারতো না, মানে শুয়ে থাকতো সারাক্ষণ, এরকম ছিল আর কি। আচ্ছা। তো একদিন রাত্রের প্রায় 3টা বাজে, গভীর রাত্রে হঠাৎ করে বাবির কান্নার আওয়াজ। তো সবাই দৌড়ে ওই রুমে গেলাম, গিয়ে দেখলাম কি যে আমাদের যে বাতিজাটা রোমান, ও খাট থেকে নিচে পড়ে আছে। ওহো। এবং মৃত মানুষ যেরকম সোজা হয়ে থাকে একবার সোজা হয়েছে। তো আমার আম্মা নিয়ে জড়ায় শরীরে তেল দিতেছে, কেউ দোয়া দুরুদ পড়তেছে, কিন্তু না, ও আর দুনিয়াতে নাই, ও মারা গেছে। পরে আর কি ওই জায়গায় তাকে আমরা ওই ওর নানির বাড়ির পাশে একটা কবরস্থানের করা হয়, মাটি দেওয়া। তো দেখা যাচ্ছে যে সবাই খুব কষ্ট পায় এই বিষয়টা। পরে আব্বা আম্মা খুব করে রিকোয়েস্ট করে সবারই, চল আমরা আবার গ্রামে চলে যাই। তখন ওই কারখানার যে যন্ত্রবাড়িগুলো মেশিনগুলো আছে মোটামুটি ওইগুলো নিয়ে আমরা আবার গ্রামে চলে আসি। তো গ্রামের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবার আমাকে ভর্তি করা হয় ক্লাস 4-এ। এখানে এসে আমি 4-এ ভর্তি হই। তো দেখা যাচ্ছে যে ভালোই চলতেছে এখানে, আমি আবার গ্রামে আসছি, সবার সাথে আবার দেখা হইতেছে, অনেকের সাথে হয়তো মাঝখান দিয়ে 4-5 বছর দেখা হয় না, হ্যাঁ, সবার সাথে দেখা হইতেছে। জি। এর মাঝখান দিয়ে আবার বিয়ে করে ফেলাইছে, বড় বাড়ি বিয়ে করেছে সোনারগাঁয়ে। জি। আব্বা আমার পছন্দে মেয়ে বিয়ে করেছে, খুবই ভালো একটা ফ্যামিলিতে।
তো দেখা যাচ্ছে চলতেছে। তো আমি যখন ক্লাস 5 শেষ করে 6-এ উঠলাম, আমি একাকিত্ব যখন থাকতাম তখন এই জিনিসটা আমি খুব ফিল করতাম, ভাবতাম যে কীভাবে করলে আমার লাইফটাকে উন্নতি হবে। হঠাৎ একদিন আব্বাকে বললাম, আব্বা আমাকে আপনি সোনারগাঁয়ে একটা বাড়িতে লজিং দিয়ে দেন, আমি লজিং চলে যাবো। কোন ক্লাসে পড়েন তখন? তখন আমি ক্লাস 6-এ উঠছি। ক্লাস 6 অবস্থায় লজিং থাকবেন ছোটো ছোটো বাচ্চাদের জন্য? জি জি, আমার ওইটাই। Okay. এর ফাঁকে আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। জি। তো এখন দেখা যাচ্ছে যে বাবার রিকোয়েস্ট করার পর বাবা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাক। বড় ভাইয়ের সাথে আলোচনা করলো, বড় ভাই বলছে তাহলে লজিং থাকার কি দরকার, আমার শ্বশুরবাড়িতে থাকলে তো সে পারে। বড় ভাইয়ের শ্বশুরবাড়ি? বড় ভাইয়ের শ্বশুরবাড়ি ওই সোনারগাঁ এলাকায়। তখন বড় ভাইয়ের নির্দেশে আমাকে সোনারগাঁয়ে ওনার শ্বশুরবাড়িতে দেওয়া হয়, ওখানেই থাকি। ক্লাস 7-এ বলছে যে তুমি 6 পর্যন্ত এখানে শেষ করো, 7 ওই জায়গায় ভর্তি হবা। তো এইভাবে করে কাটতেছে। বড় ভাই চলে গেছে বাইরে, মালয়েশিয়া চলে গেছে। তো বাইরে চলে যাওয়ার পর বাইরে অর্থনৈতিকভাবে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার আমাকে সর্বোপরি সব সাপোর্ট উনি দিয়েছে। যখন যেটা চাইছে চাওয়ার আগে অনেক সময় দিয়ে ফেলেছে আমাকে। আমার এভাবে করে কাটতেছে। তো হঠাৎ করে একদিন বাইরের পাড়া প্রতিবেশী এক শালি হয়, হ্যাঁ, ওকে পাড়া প্রতিবেশী আরেকটা ছেলে মানে পছন্দ করতো আর কি। তার বিষয়টা আমি জানতাম না। বিষয়টা বলার অন্যতম কারণ হলো ওই ছেলেটা আমার নাম বলে বলে চিঠি দিত, কেন দিত আমি জানতাম না। আচ্ছা। তো মেয়েটা আমার প্রতি একটু দুর্বল হইতো। আচ্ছা। তো এক সময় দেখা যাচ্ছে সে অন্যরকম আমার সাথে পাগলামি করতে লাগলো, এবং মেয়েটা আমার চাইতে 1 ক্লাস উপরে পড়তো। সে যখন 8-এ পড়তো আমি 7-এ পড়তাম। ওই সময় আপনি ক্লাস 7-এ পড়তেন? হ্যাঁ, ও 8-এ পড়তো। আচ্ছা আচ্ছা। তো এইভাবে করে দেখা যাচ্ছে যে ও অন্যরকম সিচুয়েশন, ও আমাকে পছন্দ করে, এভাবে মানুষের সাথে বলে বেড়ায়, নানান কথা বল। তো একটা পর্যায়ে ওই মেয়ের সাথে যখন এরকম খারাপ বিহেভ করে আমার সাথে, সে আমার সাথে রিলেশন করতে চায়, হ্যাঁ, বড় ভাইয়ের সাথে বা আদার্স অনেকের সাথে বইলা ফেলাইছে। আমার কাছে খারাপ লাগে মানুষ যখন কানাকানি করে যে ভাইয়ের সম্মান করে আমাকে এখানে দিছে, ভাইয়ের মর্যাদা যদি না রাখতে পারি তাহলে কেমন হয়। পরে আব্বার সাথে বিষয়টা আমি শেয়ার করি, বাবার সাথে শেয়ার করার পরে বললো তুই কী করবি তাহলে? তাই আমি বললাম আমি চাচ্ছি অন্য জায়গায় চলে যাওয়ার জন্য। পরে ফাঁকে আবার ওই ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে আমাদের গ্রামে আসা হয়। তো সামনে ঈদ, গ্রামে আসার পর তখনও বাড়ন্ত বয়স, আমার ক্লাস 8-এ পড়ি। আর খুব যখন যেটা দেখি সেটাই ভালো লাগে। তো হঠাৎ আমার গ্রামের কিছু লোক বসে ছিল, তো ওরা আমাকে ডাকলো এই শোনা যাও। তো যাওয়ার পরে ওর বলতেছে যাও সিগারেট নিয়ে আসো। তো যাইতেছি এমন সময় আমাদের স্কুলের গ্রামের পাশে একটা স্কুল আছে, টাকা নিয়ে দ্রুত যাইতেছিলাম। তো এমন সময় একটা মেয়ের সাথে আমি ধাক্কা খাই, ওই মেয়েটাও পড়ে যায় আমিও পড়ে যাই। হ্যাঁ, এমন সময় ওর দিকে এমন একটা দৃষ্টিতে তাকাইলাম আমি, ও আমার দিকে ধাক্কা দিচ্ছে, কিন্তু আমি ওকে চিনি না, ও আমারে চিনে না। পরে অনেক ভালো লাগে ওরে, প্রথমে অনেক ভালো লাগে, ভাষায় প্রকাশ করতে পারি না। ওর ধাক্কা লাগার পরে যে ওর প্রতি আমার যেই ব্যথাটা ওইটা আর থাকে না, একটা ফিলিংস তৈরি হয়। হ্যাঁ, ওকে। দেন দোকানে গিয়ে জিজ্ঞেস করতেছি যে ভাই সিগারেট দেন। পরে বলতো যে কি সিগারেট, তা আমি তো নাম বলতে পারতেছি কারণ নামটা আমি ভুলে গেছি। ধাক্কাতে আপনি নাম ভুলে গিয়েছেন? জি। তারপর ওদের কাছে আবার এসে বললাম যে নামটা কি সিগারেট। পরে বলো তোমার কাছে লাগবে না, তুমি যাও। ওরে আল্লাহ সিগারেট আনলো। তারপর ওই মেয়েদের বাসার পাশে আরেকটা আমার দুঃসম্পর্কে এক ভাই হয়, ওরে জিজ্ঞেস করলাম যে এটা কে। তো বললো এটা চিনেন না, এটা তো আপনারই চাচাতো বোন হয়, ওরা ঢাকায় থাকে, ঈদ উপলক্ষে বাড়িতে আসছে। তো ও চাচ্ছে আমার সাথে কথা বলার জন্য, দুজনকে চাচ্ছে কথা বলার জন্য, কিন্তু চোখে চোখে কথা হয়, কিন্তু কখনো সামনাসামনি কথা হয় না। তো এক পর্যায়ে ওর সাথে কথা বলে ফেলে, তোমার নাম কি? ওর নামটা বলে, ওর নাম রনিয়া। তখন আমার নামও জিজ্ঞেস করে, আমিও বলি। তো এইভাবে করে ওর সাথে কথা বলার সুযোগ হয়। দেখা যাচ্ছে যে সারাদিন যত দূরই থাকি না কেন, যে কোনো এক টাইমে ওকে না দেখলে আর ভালো লাগতো না আর কি। একটা অন্যরকম একটা ফিলিংস ওর প্রতি, ও আমার প্রতি। পরেও এক সময় ওরা আমি বলি, ও আমার বলে প্রথমে যে আমাকে কি আপনাকে ভালো লাগে? আমি বলছি হ্যাঁ অবশ্যই, ভালো লাগবে না কেন? তো বললো যে আপনি কি কখনো কাউরে লাভ করছেন? আমি কি না, আমি তো কখনো কাউকে এরকম করা হয়নি। তো তোমাকে আমার অবশ্যই ভালো লাগছে। আমার আপনার ভালো লাগছে। তো একটা সময় ওর সাথে আমার রিলেশন হয়। তো সাধ্যের ভিতরে যা হয় তাই কিনে দেওয়ার চেষ্টা করি আর কি, বাকিটা আমার পক্ষে যাটা সম্ভব না আমি দিতে পারি না। আচ্ছা। তো একদিন বিকেলবেলা ওর আম্মা বলতেছিল যে ওর নানির বাসা পাশেই, আমাদের গ্রামের পাশের গ্রামে, যে ওর একটু ওর নানির বাসায় দিয়ে আসবা। তো যখন ওরা নিয়ে যাইতেছিলাম, ফিলিংসটা এরকম যে ও সামনে হাঁটতেছে, আমি পিছনে হাঁটতেছি। পাশাপাশি হাঁটতে পারতেছি না ওর সাথে, বুকের ভিতর কেমন দুপ করে ওর সাথে হাঁটলে, ওর শরীরে তো টাচ ইম্পসিবল, ওর সাথে হাঁটলে যেন আমার কেমন লাগে, অন্যরকম একটা ফিলিংস যেটাকে বলে। পরে ও কি নাম ছিল? ওর নাম ছিল রনিয়া। হ্যাঁ হ্যাঁ। পরে ও নানির বাসায় চলে যায়। পরের দিন ও বলে যে ভাইয়া চলেন আমরা এই নদীতে যাব। আপনার চেয়ে কতটুকু জুনিয়র ছিল? ও ক্লাস না, ও ক্লাস 5-এ পড়তো তখন আপনি ক্লাস 8-এ? 3 বছরের জুনিয়র। ওকে। তো ও নদীতে যাবে, তো নৌকা দিয়ে আমরা ঘুরতে গেলাম, অনেক দূর পর্যন্ত নৌকা দিয়ে ঘুরলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, ওর সাথে ঘুরলাম অনেকক্ষণ। তো হাসি খুশি খুব দিন কাটাচ্ছে আমাদের দুজনেরই। তাই আমি ও বিদায় নেবে, ও ঢাকা চলে আসবে, আমিও সোনারগাঁয়ে চলে আসবো। তো বিদায় মুহূর্তটা খুব খারাপ লাগতেছে। পরে এভাবে কাটতেছে, ও আমার একটা চিঠি দেয়
চিঠিতে অনেক কথাই উল্লেখ করে আমাকে, হ্যাঁ, ওর ঠিকানাও দিয়ে দেয়, ঢাকার ঠিকানা দেয়। তো বাবাকে যেহেতু মাঝখানে বলছিলাম যে বাবা আমি ওই বাসায় থাকবো না, তো বাবা ওই কথাটা দেখা যাক আমি কি করতে পারি। তো এ ফাঁক দিয়ে আমাদের গ্রামের একজন লোক মারা যায়। তো এর ভিতর থেকে ওর আব্বা ওর আম্মা সবাই গ্রামে আসে। তো ওই সময় তো মোবাইলের যুগটা ছিল এরকম 3 টাকা মিনিট ছিল, হ্যাঁ। তো গ্রামের একটা ছেলেকে আমি বলে রাখছিলাম, ওর নাম খোকন, যে খোকন ভাইয়া ওরা যখন গ্রামে আসবে আমাকে অবশ্যই জানাবা। ওর জানাইছে যে ওরা গ্রামে আসছে। ওকে। তখন আমি সোনারগাঁ থেকে আবার চলে আসি। চলে আসার পর ওর সাথে কথা বলি। তো সকালবেলা যখন ওর সাথে কথা বলতে আসছি, তো ও বলতেছিল আমার না সাকিব খানের যেই প্রিয়া যেই গানটা আমার খুব পছন্দ, আর তাছাড়া আমার একটা মোবাইল খুব দরকার, আপনি আমাকে একটা মোবাইল সংগ্রহ করে দেবেন, গানটা শুনতাম। তখন না ওর যে কোনো আবদার আমার রাখার খুব ইচ্ছা, মানে আমি রাখবো যেভাবে হোক। তখন আমার একটা জিনিস মাথায় আসলো যে কাকা না মোবাইলটা ওই জায়গায় রাখছে, তাহলে মোবাইলটা আমি নিয়ে আসি। পরের দিন রাত্রে গিয়ে আমি গোপনে মোবাইলটা আমি ওই জায়গা থেকে নিয়ে এসে ওরে দিই। ও চালায় 2 দিন, ফোনটা চালায়। মোবাইলটার যেহেতু চার্জার আমার কাছে ছিল না, তো ব্যাটারিটাও আমাকে দিত, ব্যাটারি আমি চার্জ করে নিয়ে ওকে দিতাম আর কি। তো এদিক দিয়ে কী হয়েছে, কাকারা সবাই মনে করছে মোবাইল চুরি হয়ে গেছে। এলাকায় মোটামুটি সেরকম তুলপার হইতেছে, মোবাইল চুরি হয়ে গেছে, কারণ সবাই তদন্ত করতেছে, এলাকার মানে কন্টিনিউ যারা চুরি করে তাদেরকে শাসাইতেছে, কারা কারা চুরি করছে, এভাবে আলোচনা চলতেছে। তো এর ভিতরে আমি খুব ভয় পেয়ে গেছি, এখন যদি আমি মোবাইল দিতে চাই তাহলে তো কাকা মনে করবে যে আমি মনে হয় মোবাইলটা চুরি করছি। তো দেখা যাচ্ছে এইভাবে কী করা যায়, ওর কাছ থেকে আর মোবাইলটা নেই। পরে আবার 2 দিন পরে বললাম যে মোবাইলটা দেওয়া যাবে না, মোবাইলটা দাও। পরে ও মোবাইলটা দিয়েছে আমার, দেওয়ার পরে মোবাইলটা নিয়ে আসলাম। তো আমি আবার ওই মোবাইলের ব্যাটারিটা আমাদের বাসায় চার্জে রাখছি, এই অটো চার্জে রাখছি। তো এমন সময় বড় ভাই বলতেছিল কি রে মোবাইলের চার্জার কই থেকে পাইলি? পরে আমি বললাম কিছু বলি না, আমি একদম স্তব্ধ হয়ে গেছি, কি বলবো ভাইকে। ভাইয়েরই তো ফ্রেন্ড হয় ওই মামা, ওই যার মোবাইলটা নিয়ে আসছি যে কাকা। জি। তো দেখা যাচ্ছে যে ভাইয়া এই কথা বলার পর চলে গেছে, গিয়া বলতেছে ওই লোকেরে যে মনে ওই আমার কথা বলতেছিল যে মিজানের সাথে যে চলে রাকিব, এই রাকিবই ফোনটা নিছে, কিন্তু ভাইয়া জানে না যে ফোনটা আমি নিছি। ওকে। হ্যাঁ, যেহেতু ও আমার সাথে ঘুমায় রাকিব। তো ভাইয়া বলছে পরে মোটামুটি রাকিবদের বাসায় কমপ্লেন চলে গেছে যে ওর মোবাইল নিয়ে গেছে রাকিবে। এইভাবে করে রাকিবদের বাসায় কমপ্লেন চলে গেছে। এখানে সবাই বলতেছে রাকিব যে ফোন নিছে। তো রাকিবের দাদি আম্মা খুব রাগান্বিত যে আমার নাতনি বা আমার ছেলে তো এই কাজ করতে পারে না। রাইট। তো আমিও এই জায়গা দিয়ে আবার খুব মানে নার্ভাস ফিল মানে করতেছি। আপনি তো ফোনটা বলে নেননি? না, আমি বলিনি। তো এটা তো চুরিই ছিল। চুরিই ছিল এটা। হ্যাঁ 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 হ্যাঁ, যেটা বলুন। ফোনটা বিষয়ে যখন রাকিবের বাসায় কমপ্লেন আসে, তখন আমিও খুব নার্ভাস ফিল করি যে কী করা যায় এখন এই মুহূর্তে। আমার ফ্রেন্ড তো ও কি ফাইসে যাবো কি না, বা কী করা যায়। তো ওর কাছে রিকোয়েস্ট করলাম যেহেতু তোমার নাম উল্লেখ হয়েছে, তাইলে এখন কী করা যায়, কীভাবে সলিউশন হয় এটা। তো বড় ভাইকে বললাম ভাইয়া আমি তো এই ফোনটা আমি নিছি, ও নেয় নাই। তো বলো তুই নিছস, এটা কি বলস? এভাবে করে উনিও আমাকে খুব শাসাইতেছে। তা এখন কী করা যায়, সলিউশন খুঁজে পাওয়া যাইতেছে না। তো যার ফোনটা নিছি ওনার বড় ভাই বলতেছিল ঠিক আছে সন্ধ্যার সময় আমরা একটা ঘরোয়া মিটিং হবে, বড় কোনো মিটিংয়ের দরকার নাই, বিচারের দরকার নেই। জি। যদি একটা আমরা ফ্যামিলির যারা নিছে তারা বা উপযুক্ত গার্জিয়ান যারা আছে তারা যদি এটা সলিউশন করতে পারি, তাহলে আর বড় কাউরে আমরা ডাকানোর দরকার নেই, ঠিক আছে। পরে ওনাদের বাসায় গেলাম, যাওয়ার পরে আমাকে সব বলার পর আমি স্বীকারোক্তি দিলাম হ্যাঁ আমি এটা নিছি। কেন নিছি ওইটার আমি ব্যক্ত করিনি যে কেন নিয়েছি, আজও পর্যন্ত ওরা জানে না। ওরা মনে করছি হয়তো বা চুরি বা কোনো কারণে নিছি, কিন্তু আদৌ আমার ওই রকম চরিত্র আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি আমার ওরকম সেন্স আমি নেই চুরি করার বা কোনো মতলবই নিয়ে। পরে এটা নিয়ে আর কিছু হলো না? না, পরে ওই যখন ওরা আমাকে হয়তো গায়ে একটু হাত দিল, হয়তো তো গায়ে হাত তুললো, এই বিষয়টা কি আপনার এই গার্লফ্রেন্ড তৎকালীন রনিয়া কি জানলো বিষয়টা? না, ও তখনও জানতো না ওই বিষয়টা। হ্যাঁ, কেউ জানতো না এই বিষয়টা। ও আমার হয়তো গুটি কয়েকজন 5-6 জন বা 10 জন লোক এরকম জি বাড়ির মানুষ যারা আছে তারা। তারপর? বাবা মাও জানতো না, আমাদের বাবা মাও জানতো না এটা। তো দেখা যাচ্ছে ওখান থেকে মানে খুব নিজের ভিতরে একটা মানে নিজের বিবেকের কাছে কেমন জানি লাগে যে একটা কলঙ্কিত হয়ে গেলাম। মানে খুব খারাপ লাগতেছিল যে কী করলাম জীবনে একটা মেয়ের জন্য। তারপর ওর কথা ভাবলে যেন আবার সব কিছু যেন ঠিক হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে খুব খারাপ লাগতেছিল, তখন আমি সোনাগাঁও চলে আসছি। আর সেই ফাঁকে আব্বাকে বলার পর যে আমি তো লজিং চেঞ্জ করবো, ওইটা ওই জায়গায় থাকবো না। তো এর ফাঁকে আবার ও গ্রামে রয়ে গেছে তখন। তো খোকনকে বললাম যে ওরে বললো যে কোনো সময় আমাকে এই নাম্বারের জন্য ফোন দেয়, একটা নাম্বার দিলাম ওরে, এই নাম্বারের জন্য ফোন দেয়। তো গ্রামের মোবাইল থেকে আমি বলছি বিকাল 5টা বাজে তুমি ফোন দেবা। তো আমি ওই আমাদের সোনারগাঁয়ের যেই পানাম সিটিতে, হ্যাঁ পানাম সিটির ওই কর্নারের যে দোকানগুলো এনে এসে দাঁড়ায় থাকতাম, কখন সে মিস কল দিবে। বলতাম যে ভাইয়া এই নাম্বারে মিস কল আসলে আমারই দিবেন। তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতাম যে কখন সে, মানে জাস্ট 1 মিনিট বা 2 মিনিট কথা বলার জন্য জাস্ট দাঁড়ায় থাকতাম। তো ও কী করতো, ওই বাজারের মোবাইল থেকে মিস কল দিত অথবা ডাইরেক্ট ফোনও দিত, আমি আবার গিয়ে টাকা দিয়ে দিতাম, ওই ফোনের বিলটা দিয়ে দিতাম। তো এইভাবে করে কথা বলতাম, হয়তো 2 মিনিট কথা বলার পর চেক করতাম আমার পকেটে হয়তো 15 টাকা 20 টাকা থাকতো, 3 টাকা মিনিট ছিল টাকা। কারণ আমি তো তখন লজিনও যাই না, ভাই যেহেতু পয়সা দিত বিদেশ থাকতো ভাইয়া, ওই টাকায় চলতে হইতো, খুব ইয়ে করে চলতাম।
তো হঠাৎ করে আমাদের গ্রামে, কারণ আমার যে মানে শত্রুপক্ষ থাকতে পারে আমি কখনো জানি না, তো হঠাৎ করে কেউ একজন ওর আব্বা এবং বড় ভাইয়ের কাছে বইলা দেয় যে আপনার মেয়ের সাথে সে চুপে চুপে প্রেম করে, এরকম একটা কথা বললো। তো বলার পর আব্বা আমাকে খুব বিশ্বাস করতো এবং উনি খুব রাগান্বিত হয় এবং ওর বড় ভাইও খুব মারধর করার জন্য মানে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসে। তো এই বিষয়টা আমার কানে যখন আসে তখন আমি খুব ভয় পাই। আমি বললাম যে এটা যদি আমারও বাসায় জানে, আমার ভয় শিবা কত, হ্যাঁ এখন যদি এই বিষয়টা বাসায় জানে এবং বড় ভাই জানে, হ্যাঁ লজ্জিত তো অবশ্যই এবং খুব কষ্ট পাবে সবাই। কি করা যায় এখন খুব চিন্তা করতেছিলাম। পরে ভয়ে গিয়ে ঘুমাইলাম কোথায়, আমাদের এলাকায় নতুন ডিশ গেছে, ডিশের লাইন বাজারের ভিতরেই দোতলায়। ওই ডিশে গিয়ে আমি কী করলাম কিবির ভাই, ওই ডিশে গিয়ে আমি রাত্রে ঘুমানোর জন্য জায়গায় গেলাম। তো গিয়ে যখন ডিভিডি প্লেয়ার ছাইরা আমি বিছানা পরিষ্কার করতেছিলাম। আপনি ডিশের ওখানে কেন ঘুমোতে গেলেন, প্রয়োজনটা কি ছিল? বাসায় যায় না ভয়ে, ওই যে বিচার যদি বাসায় যায়, তো এই জন্য আপনি ডিশ যেখান থেকে ছাড়ে ওখানে একটা সম্পর্ক ছিল ভালো, সো ওখানে আপনি স্টে করছেন? জি, ওখানে সম্পর্ক ছিল, যার কারণে ওখানে আমি রাত্রে ঘুমানোর জন্য ওখানে গেলাম আমাদের বাজারে। তো ঘুমালাম, ওই জায়গায় রাকিব নামে একটা ছেলে ছিল যে ডিশ মালিক, যে ওনার ছেলে। তো ও ঘুমাই দিছে, ওরে বললাম আমি শোবো, তুমি একটু সাইডে শো। তো আমি শোয়ার জন্য ওই আপনার ডিভিডি প্লে করে চালু করে দিয়ে আমি শুধু বিছানা পরিষ্কার করতেছি। কিন্তু ওই ডিভিডির মধ্যে যে প্রন ভিডিও ছিল বা অন্য বাজে ভিডিও ছিল আমি জানতাম না, আদৌ জানতাম না। ওকে, আমি কেল্লা ফতে, হ্যাঁ পরে আমি মানে যখন বিছানায় পরিষ্কার করে ওদিকে তাকাইলাম, মানে আমি অবাক হয়ে গেলাম যে আমি ছাড়লাম নাকি এটা। প্রায় মনে হয় 30 সেকেন্ড বা 1 মিনিট হয়ে যাবে অলরেডি। তো গ্রামে তো মোটামুটি চ্যানেল হইলো কয়টা, 15 থেকে 16টা। তো এইটা তো অনেক গড়ে হয়তো ডিভিডি সবসময় ছেড়েই রাখে, পাড়া প্রতিবেশী সব জানে কি হয়েছে। এখন কি হয়েছে মানে আমি অপর সাইডে গিয়ে কী করলাম, ডিভিডি আবার বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার একটু পরে, সর্বোচ্চ 10 মিনিট পরেই যে আমাদের দোতলার যে গেট ছিল, গেটে মিনিমাম 5 থেকে 10 জন লোক আসছে, লাঠি অনেক কিছু নিয়ে আসছে। কেড়ে উপরে এত বড় কাজ করলি, আমরা তো সামাজিক জিনিস দেখার চিন্তা ভাবনা, তোরা এই সমস্ত জিনিস ওপেন ছেড়ে দিলি, অনেক কথা বলতেছিল। পরে আমি কি করলাম, উপরে সিঁড়িতে উঠার আগেই আমি গিয়ে ওই ভিতর থেকে তালা দিয়ে, ওই উপরে গেট তালা দিয়ে ভিতরে রয়ে গেলাম। তো আমি ভোরে যখন ঘুম ভাঙার আগেও আমি ওরে জাগাই বললাম রাকিব আমি চলে যাব, তুমি সকালে যদি কেউ কোনো কমপ্লেনের কথা বলে তুমি একটু ম্যানেজ করো। হ্যাঁ আমি ম্যানেজ করতে পারবো, আপনার কোনো সমস্যা নেই, চলে যান। তো গ্রামে সবার সামনে যখন ওরে মানে খুব মারধর করছে, পরে আমার নাম বলে দিছে। বলে দিছে, পরে কলঙ্কের আরেকটা দাব শুরু হয়ে গেল। অনেকেই অনেকভাবে দেখতেছে, কিন্তু বিষয়টা আদৌ আমি জানতাম না ওই প্লেয়ার ওই ডিভিডিতে কী ছিল, ক্যাসেটটা কে ছিল বা কী দিছে আমি জানি না। তো যাই হোক আমি বিষয়টা খুবই লজ্জাবোধ করি এবং ওই দিন রাত্রেই ডিসিশন নেই পড়াশোনা আর করবো না, সিদ্ধান্ত নিয়ে নেই। কোন ক্লাসে তখন? তখন এইটে নতুন মানে আমি এইটে উঠছি তখন আমি। আচ্ছা, তখন এই ডিসিশন নিয়ে পড়াশোনা করবো না, সোনার গায়ে যাবো না, কোথাও যাবো না, শেষ। কি করব, তখন রাত্রের মেবি 12টা-1টা বাজে ডিসিশন নিই। একটা আমাদের প্লাস্টিকের ছালা থাকে, ওইটার ভিতরে একটা কাতা নেই, একটা ছোট বালিশ নেই, ফ্যামিলির কয়েকটা ছবি ছিল, ছবিগুলো নেই, এই কয়েকটা টাকা হয়তো 15-20 টাকা ছিল পকেটে, ওইটা নেই রাত্রি ওই দিয়ে চলে আসি। আমার তো আবেগ কাজ করতে বেশি, যে হয়তো রাস্তাঘাটে বের হয়ে গেলে বা জীবনে কোথাও চলে গেলে হয়তো বড় হয়ে একদিন আসতে পারবো, এরকম মনে হইতো, সিনেমার মতো মনে হতো, সিনেমার মতো মনে হইতো জীবনটাকে। তখনই গাড়িতে চলে আসি, তখন আমাকে গাড়ির ভিতরে নেয় না, পরে ছাদে উঠার পরে বলে কোথায় যাবা, তা আমি কিছু বলতে পারি না। সামান্য একটা ডিভিডি প্লেয়ার দেখেন জীবনটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মোস্তফা সারোয়ার ফারুকের একটা নাটক ছিল 420, বাসায় বসে দেখতাম অনেক আগে থেকে। আমি তো ওই সময় টিভি দেখতে পারতাম না, বা টিভি দেখতে পারতাম না বিকজ অফ মাই লাইফস্টাইল। তো বাড়িতে গিয়ে সবগুলো ডিভিডি জোগাড় করে একের পর এক দেখতেছিলাম। সামান্য ছোট্ট একটা ঘটনা, সামান্য মসজিদের যে টাকাগুলো হয় সেই টাকাগুলো চুরি করে তারা খুব ফান একটা নাটক ছিল, বাট দেয়ার ওয়াজ এ গ্রেট মেসেজ। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ওই নাটকটা তৈরি করেছিলেন উনি। তো ওই নাটকের প্রেক্ষাপটে আলটিমেটলি শেষ পর্যন্ত তারা কি হয়, রাজনীতিতে কি করে, তো ওর এক ডিভিডিকে কেন্দ্র করে দেখেন ওর জীবনে কত কী ঘটে গেছে। ওকে বলেন তারপর। বাটারচর থেকে গাড়িতে উঠে যখন আমার জীবনের গন্তব্যবিহীন একটা অধ্যায় শুরু করার জন্য যাইতেছিলাম, সাথে হয়তো কিছু কাতা পকেটে, হয়তো বাড়িতে কাউকে বলেননি, মা বাবা ভাই বোন কাউকে কিছু বলিনি, চলে গেলাম। পরে ভাবতেছি কি করা যায়। পরে আমার প্যান্টের পকেটে একটা ইয়ে ছিল, ওই কাগজ ছিল, ওই আমার ফ্রেন্ডদের যারা ছিল তাদের নাম্বার ছিল ওইটাতে। তো এক ফ্রেন্ডের নাম্বারে ফোন দিলাম, বন্ধু তুমি কোথায়, বাসায়। তো আমার জীবনের 2-1 মিনিটের কথা বললাম যে বর্তমান অবস্থা আমি এরকম কী করবো। কয় তুমি এক কাজ করো, তুমি আমার এখানে চলে আসো, আমার বাসায় চলে আসো। সোনারগাঁও আমার যে স্কুলে পড়তাম এইটে, আমার সহপাঠী আর কেউ, নাম হইল রাইসুল ইসলাম দীপু। তখন আপনি কোন এলাকায় ঢাকার? না তখন আমি কাজপুর মানে নারায়ণগঞ্জ। হ্যাঁ নারায়ণগঞ্জ জেলায়। আচ্ছা, আপনি নরসিংদী থেকে এসছেন? না আমি আসছি আমাদের গ্রাম থেকে, কুমিল্লা থেকে। জি। আচ্ছা, তো এই যে কাজপুরে এসে একজনকে খুঁজে পেলেন আপনার ফ্রেন্ড। জি।
কাজ ওকে না, ওরে ফোন দিছি, ওই যে পকেটের নাম্বার ছিল ওইটা দিয়ে ফোন ও দিছি। নারায়ণগঞ্জে থাকতো? না, হ্যাঁ, ও নারায়ণগঞ্জ থাকতো, যেহেতু আমার সাথে একই স্কুলে পড়তো, ওর বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁ থানায়। আচ্ছা আচ্ছা, ওকে। তো ও ফোন দেওয়ার পরে ওর কাছে চলে গেলাম। চলে যাওয়ার পর ওর আম্মা বলছে তোমার থাকার সমস্যা নেই, তুমি আমার কাছে থাকবা। হ্যাঁ, ওদের বাসায় রাখলাম। মানে আপনি তখন নারায়ণগঞ্জে থাকতেন, নারায়ণগঞ্জে সোনারগাঁ থেকে কাজ পড়ে এসছেন? না, আমি তখন আমাদের গ্রাম থেকে, আচ্ছা, গ্রাম থেকে ওই রাক্ষুইটা, ওই যে ডিভিডি প্লেয়ারের তাহলে সমস্যা। এর সঙ্গে পরিচয় হলো কিভাবে আপনার? আমি যখন জিআর স্কুলে পড়তাম, সোনারগাঁইতে পড়তাম, নারায়ণগঞ্জ জেলায় তো সোনারগাঁয়ে থানা। হ্যাঁ, তো ও আমার সাথেই পড়তো। ওই অনেক আগের ঘটনা হ্যাঁ, যেটা আপনি আগের বলছেন। ঘটনা, ওকে ফাইন, ঠিক আছে। পড়তো ওই পরিচয় সুবাদে, যেহেতু নাম্বার পকেটে ছিল, ওরা ফোন দিলাম। তো বলো আমার বাসায় এসে পড়ো। ওকে। আসলাম, যে মনে মন আমি তো বাইরে শ্বশুর বাসায় যাই না, আমি তো লজিং থাকার জন্য প্ল্যান করতেছি। আব্বারে বললাম, আব্বা এই ব্যবস্থা করে দেয় না, এখন কি করা যায়? বললো দেখা যাক কি হয়। তো পরে বাসায় আর যোগাযোগ নিলাম না, শুধু জাস্ট ওর সাথে কথা বলার পর ওর আম্মা কি বললো যে আমার কাছে কিছু টাকা আছে, তুমি গিয়ে 9-এ ভর্তি হও সামনে, ঠিক আছে? ওর মা বললো? ওর আম্মা বললো যে আমার ছেলে যদি পড়তে পারে তুমিও পড়তে পারো, সমস্যা নেই, আমি তোমাদের দেখাশোনা করবো, সমস্যা নেই। তো ওদের বাসায় থাকলাম, 1 দিন 2 দিন 3 দিন এভাবে থাকলাম। ওর সাথে তেমন আর এখন কথা হয় না, কারণ ওর সাথে তো যোগাযোগ নেই। বাড়িতে একটা ঘটনা ঘটলো, যার কারণে আর কারোর সাথে যোগাযোগ নেই। বাড়ির ওর সাথে বলতে আপনার গার্লফ্রেন্ডের কথা বলছেন? জি জি, ওর সাথে বা কারোর সাথে আর কোনো যোগাযোগ নেই। তো চলে স্কুলে আবার আগের মতো ক্লাস করতেছিলাম। হয়তো কিছু কৈফত দিতে হয়েছে যে এতদিন গ্যাপ দিলা কেন, এই সে অনেক কিছু। স্কুলে তদারকি করলো, গার্জিয়ান নিয়ে আসো, অনেক কিছু। কতদিনের গ্যাপ? প্রায় 20 দিনের, মিনিমাম 20 দিন গ্যাপ দেওয়া হয়েছে। ওকে। পরে অনেক কথা বলার পর স্কুলে ঠিকমতো ক্লাস করতেছিলাম, কিন্তু ওই বাড়ি তো কিছু মহিলারা মানে কি আপনি বাড়িতে ছুটিতে গিয়ে এই ঘটনাটা ঘটেছিল? জি জি। ওকে। তো এখন ক্লাস করতেছি, তো যে বাসায় আমার বন্ধুর বাসায় রাইসুল ইসলাম দীপুর বাসায় থাকে, তো পাড়া প্রতিবেশী নানান কথা বলে যে একটা ছেলের আইনা পালতেছে, কোথা থেকে না কোথা থেকে আনছে। তো আমার কানে এই কথাগুলো আসতো। এর আগে আপনি থাকতেন কোথায়? শ্বশুর, বড় ভাই শ্বশুর বাসায়। বড় ভাইয়ের শ্বশুর বাসায়? জি, আব্বাকে বললাম যে আমাকে ওই বাসা থেকে নিয়ে আসেন, আব্বা বলছে নিয়ে আসবে সুযোগ হইলে। তো না বলে এনে চলে আসে। তো কী করা যায়, আমি চিন্তা ভাবনা করতেছি যে কী করা যায়। লজিন যাইতে হবে আমাকে যেভাবে হোক। হ্যাঁ, ওদের বাসায় আমি থাকবো না, মানুষ নানান কথা বলে। ওকে। তো ডিসিশন নিয়ে কী করা যায়, তখন একজন আমাকে মতামত দেয় যে দেখো তুমি তো ক্লাস 8-এ পড়ো, ঠিক না? তো তোমার এই মুহূর্তে তো 9-এর আর 10-এর ছাত্রছাত্রী পড়াইতে পারবে না। তুমি এক কাজ করো, প্রাইমারি স্কুলের টিচারদের সাথে কথা বলো, নয়তো বা শুক্রবার দিন মসজিদের কমিটিদের সাথে কথা বলো যে আপনাদের এলাকায় কোনো লজিন মাস্টার রাখবো কিনা, দেখবা তাইলে তুমি পাবা। আমি তাহলে তো আইডিয়াটা খারাপ না। তখন আমি প্রাইমারি স্কুলেতে গেলাম। সোনারগাঁ একটা প্রাইমারি স্কুলে যাওয়ার পরে হানিফ স্যার বলে, উনি প্রধান শিক্ষক, উনি আমাকে বলে ঠিক আছে মিজান, তুমি যেহেতু আসছো আমি তোমাকে একটা ব্যবস্থা করে দেবো। তো উনি আমাকে একটা লজিনের ব্যবস্থা করে দেয়। আচ্ছা। এই জীবনের প্রথম লজিনে আমি প্রবেশ করি। ওকে। তো যে বাসায় যাই, এই বাসার ওরা বলছে যে এখন তো বিল্ডিং করতেছিল, বিল্ডিং কমপ্লিট হলে মাস্টারের জন্য আমরা একটা রুম দেবো, ওর সমস্যা হইব না, থাকুক। বাসায় যেহেতু ছেলেমেয়ে আছে মোটামুটি 4-5 জন, ওদেরকে পড়াইলেই চলবে। ওকে। তো ওই বাড়িতে প্রবেশ করলাম, চিন্তা ভাবনা করলাম এইটাই যেহেতু আমার প্রথম লজিং, কাজে আমাকে ভালো কিছু করতে হবে, সুনাম বই আনতে হবে, যেন আমি ভবিষ্যতে এটা চাইতে ভালো, বা এটার চাইতে যেন এই বাসস্থানটা যেন না থেকে হয়, মানে না তারা যেন আমাকে এখান থেকে তারাই না দেয়। ওই মাইন্ড নিয়ে আমি প্রবেশ করলাম যে যত কষ্ট দুঃখ যত কিছু হোক আমি থাকবোই এখানে। ওকে। তো ওরা আমাকে থাকতে দিল। প্রথমে একটা মুরগির ফার্ম ছিল, ওই সময় হয়তো মুরগি ইয়া করতো না, পালন করতো, লালন পালন করতো না, মুরগি নাই, শুধু ফাঁকা। ওইটাতে থাকতে দিছে। আমার সাথে থাকতো ওদের বাড়ির এক ছেলে বধূ এবং নজরুলও থাকতো। ওরা কেউ তখন দুজনে একজন বিয়ে করে না। ওরা 4 ভাই, 2 ভাই বিয়ে করছে, 2 ভাই বিয়ে করে না, বড় 2 ভাই বিয়ে করছে। তো ওদের বাসার কার্যকলাপগুলো আমার ভালো লাগতো না, কিন্তু না লাগলে কি, যখন ভাবলাম যে এইটাই আমার বাসস্থান, থাকতেই হবে। যেমন দেখতাম ওদের বাসায় কন্টিনিউ সবাই গাঁজা খায়, অনেকেই গাঁজা খায়, ওপেন গাঁজা খায়। দেখা যাচ্ছে আমার বইয়ের পৃষ্ঠা ছিঁড়া ওটার মধ্যে গাঁজা বানাইতেছে তারা আমার সামনেই। হ্যাঁ, কিছু করার নেই। এটা আমি খুব খারাপ লাগতো আমার কাছে এটা। বিরতি নেব প্রিয় শ্রোতা। এখানে গল্পটার মধ্যে একটা শীতল স্রোত আছে। বাসার সবাই আমাকে খুব পছন্দ করতেন, মানে কয়েকদিনের ভিতরে সবার আমি খুব ভক্ত এবং খুব প্রিয় হয়ে যাই, হ্যাঁ, বিশ্বস্ত হয়ে যাই। এবং ছাত্রছাত্রী ছিল তো একদম ছোট, কারো বয়স ছিল 1 বছর, 2 বছর, 5 বছর, এরকম আর কি। তো সবাইরে পড়াইতে হইতো। তো বাচ্চা পড়ানোটা খুব ঝামেলার ছিল। তো এইভাবে করে দিন কাটতেছে, পড়াশোনা চলতেছে। তো থাকি 8-9 মাস হয়ে গেছে ওই বাসায়, মোটামুটি ভালো অবস্থান তৈরি গেছে বাড়িতে। তো ভাবলাম যে আম্মাকে জানাই, আমার মা অন্তত জানুক আমি কোথায় আছি। এই 8 মাসে 9 মাস আমার সাথে ফ্যামিলির সাথে কারোর সাথে কোনো যোগাযোগ নেই। ওকে। কেউ যোগাযোগ করেনি? হয়তো বা করছেও তারা ওই সময়। ওকে। আম্মার সাথে কথা বলি, আম্মা দেখে আমারে জড়ায় ধরে কোথায় গেছিলা, কই আসিলা। অদ্ভুত না বিষয়টা? কারণ আপনার তো খোঁজখবর করাই উচিত, কারণ আপনার ভাইয়ের সঙ্গে তো যোগাযোগ করা উচিত আপনার মায়ের। ভাইয়া তখন বিদেশ থাকে, তো ভাইয়া তখন বিদেশে। তো ঠিক আছে, ভাই বউ ছিল, আত্মীয়স্বজন ছিল। হয়তো আমি যেটা জানি ফ্যামিলি থেকে হয়তো বা খবর নিছি, কিন্তু আমি আর বাকিটার খবর নিইনি। হয়তো একবার গিয়ে মার সাথে দেখা করার পর মা বললো এরকম
তুই তো নাই বাড়িতে, অনেক দিন হয়, তোর কথা সবাই ভাবতেছিল, কই আসিলি, ওই জায়গায় তো খবর নিল তুই নাই, এরকম বললো আর কি। ওকে। এটা বলার পর আমাকে বললাম, মামা আমি তো একটা লজিন পাইছি, লজিন মাস্টার হিসেবে এক বাড়িতে নিয়োগ পাইছি, আর চিন্তা করে না আমি ওই জায়গায় থাকি। বলছে তাহলে তো ভালোই হয়, হ্যাঁ কেমন থাকা খাওয়া? আমি হ্যাঁ খুবই ভালো, ওরা খুব খুব ভালোভাবে আমাকে রাখে। তো যাকে এভাবে করে চলতেছে দিন, হঠাৎ ওর সাথে আবার আমার মানে কথা হয়, দেখা হয়। আমি বিষয়টা জানি সব কিছু আবার ভুলে গেলাম, আবার নিজের মতো করে নিলাম যে ওরা আবার ভালো লাগলো। হ্যাঁ ওর সাথে একটু কথা বললাম সরাসরি, ওরে বিভিন্ন মেলা থেকে বিভিন্ন জিনিস কিনে দিতাম। তো সোনারগাঁ আসার পর আবার ওই লজিন বাড়িতে খুব ভালোই দিন কাটতেছিল। তো হঠাৎ একদিন খোকনরে বললাম, তুমি বলবা যে ওরে আমার ফোন দিতে বলবা। ওরে বলার পর ও বলছে যে ফোন দেওয়ার জন্য। ও ফোন দিল, আমার কথা বললাম, যে ও বলতেছে বিভিন্ন জিনিস আমার কাছে আবদার করলো, যে জাদুঘর মেলা থেকে সোনারগাঁয়ে এই জিনিস দিবেন আমাকে। তখন আমার কাছে টাকা ছিল না, একদমই টাকা ছিল না। তখন আমি কি করতাম, লিচু গাছের যে বাগানটা, ওই বাগান পাহারা দিতাম। তো রাত্রে পাহারা দিলে 300 টাকা পাওয়া যেত, ওই রাত্রে পাহারা দিতাম। তো এইভাবে করে মোটামুটি আমার কাছে 1000 বা 1200 টাকা হয়। ওই টাকা দিয়ে আমি ওর জন্য বিভিন্ন জিনিস কিনা ভাবতেছিলাম যে আগামী মাসে বাড়িতে যাব, মানে অন্যরকম একটা অনুভূতি যে জিনিসগুলো ওরে দেবো, ঠিক আছে। জি। তো এমন সময় খোকন আমাকে ফোন দেয় একদিন রাত্রে, যে মিজান ভাই একটা ঘটনা শুনছেন কি? গতকালকে কিন্তু রনির বিয়ে হয়ে গেছে। মানে? গতকালকে রাত্রে ওর বিয়ে হয়ে গেছে। আমার খুব খারাপ লাগছে কথাটা শুনে, ওর মুখ থেকে যখন শুনছি। ও তখন ক্লাস 6-এ পড়ে। খুব খারাপ লাগতেছিল যে ওর বিয়ে হয়ে গেল। আমি তখনও বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ আমি এতটুকু জানি যে ওই ছেলেটার জন্য আমাকে যে কথাটা বলবে ও সত্য কথাই বলবে, কারণ ওর প্রতি আমার বিশ্বাস ছিল। তখন আমার খুব কষ্ট লাগে, কি করা যায়। যাই হোক, তখন আমি তাবলিগে চলে যাই 3 দিনের জন্য। যে আমি যতটুকু জানি যে ওই জায়গায় গেলে একটা রুলসে চলে গেলে মনটা শান্তি হয়, হ্যাঁ শান্তি হবে, কোনো খারাপ কোনো মাইন্ড আসবে না। কিন্তু এই জন্য আমি তাবলিগে চলে যাই 3 দিনের। 3 দিনে তাবলিগে যাওয়ার পরে আমার একটা ভিতরে সত্যি পরিবর্তন আসে। আমি যখন তাহাজ্জুদে নামাজ পড়তাম, বারবার নিজের হেদায়েত চাইতাম, আল্লাহর কাছে ধৈর্য চাইতাম, অবশ্যই ধৈর্য পাইতাম। তখন একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আবার সোনারগাঁয়ে সেই লজিং নিয়ে চলে আসলাম, বাড়ির কথা ভুলে গেলাম। আমি বাড়িতে আর যাবোই না, বাড়িতে আর কার জন্য যাবো, এরকম একটা মানে নিজের কাছে ইয়ে হয় যে না আর বাড়িতে যাবো না, ওর জন্য তো কয়েকটা কলঙ্কিত হইলাম। তো দেখা যাচ্ছে সোনারগাঁয়ে লজিং বাড়িতে ভালোই দিন কাটতেছি। তো হঠাৎ একদিন ঘটনা ঘটলো লজিং বাড়িতে, মানে আমি ঘুমাই রয়েছি সকালবেলা, তখন 9টা হবে, 9টা বাজে। আমি মানে বোর্ডে শুক্রবার দিন তো একটু দেরিতে ঘুম থেকে উঠি। তো ওরা কি করছে, ঘরের সবার চেয়ে বড় ভাই, হ্যাঁ মাসুদ, উনি এসে করতে ঘুমের ভিতরে আমার খালারে ধরিয়া ফাত করে টান দিয়ে ধরিয়া, মানে হাতে একটা আপনার লাঠি ছিল, ওইটা দিয়ে ইচ্ছে মতো বেরিয়েছে আপনাকে। হ্যাঁ ঘুমের মধ্যে। মানে আমি উঠছি, আমি বললাম কী হয়েছে ভাই, আমার মারতেছেন কেন? তো বলতেছে তাহলে তো বিশ্বাস করছিলাম তুই তো একটা চোর। এই বইলা মানে আমাকে ফ্যাসরাই একদম নিয়ে যেতেছে ওদের মানে মেইন যে বিল্ডিংয়ের সামনে। সবাই তাকাই রয়েছে আমার দিকে, আমার ছাত্র ছাত্রী পাড়া প্রতিবেশী সবাই তাকাই রয়েছে, মারতেছে আমারে। হ্যাঁ তখন আমার কাছে খুব লজ্জা এবং খুব কষ্ট লাগতেছিল যে কেন মারতেছে আমারে। রাইট। হ্যাঁ তখন বলতেছে 20,000 টাকা চুরি হয়েছে বাড়ি থেকে, কে নিয়েছে বল, তুই ছাড়া এই বাড়িতে কেউ দূরে গেলে। তখন আমি না আমার চোখের পানিগুলো রাখতে পারতেছি না, এইভাবে পড়তেছি। আমি বললাম ভাই বিশ্বাস করেন, আমি পায়ে জড়াই ধরছি, ভাই বিশ্বাস করেন আমি একটা টাকাও দেখিনি। খুব মারধর করতেছিল এবং আমার প্রচণ্ড লজ্জা লাগতেছিল যে তো ছাত্রছাত্রীর সামনে আমাকে মারতেছে। বুবু এই বাসায় থাকতো, ওরই বড় বোন। তো বুবুর পায়ে ধরে বললাম, বুবু আপনি তো আমার বিশ্বাস করেন, আমি টাকা নিয়ে নিই। বুবু বলতেছে ঠিকই, মাস্টার টাকা নিতে পারে না, আর নিলে টাকা আমরাই দিয়ে দেবো, সমস্যা নাই, 20,000 টাকাই তো, কিন্তু এর জন্য এত বড় আঘাত ঠিক না। অনেক কথা বলতেছিল, অনেকে বলতেছে না এটার মীমাংসা হওয়া দরকার, কি টাকা নিছি এই সে অনেক কথা বলতেছে। তো ম্যাক্সিমাম লোকই বলতেছে আমি নিছি যেহেতু দূরের। আমার কাছে খুব খারাপ লাগতেছিল। তো যার টাকা হারার গেছে মানে ওনার বাবা আবার জুয়া খেলতো, বয়স্ক দাড়ি বড় ছিল কিন্তু জুয়া খেলতো। এই জিনিসটা আমার খুব খারাপ লাগতো। কাকারে প্রায় বলতাম কাকা এগুলো ভালো না। তো কাকা বলতো দেখো বাবা আমার তো আর কোনো পেশা নাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক ব্যক্তি হিসেবে খুবই ভালো ছিলেন। উনি বলতেছিল কোরআন শরীফ নিয়ে আসছে, সবাই সিরিয়ালে দাঁড়া করাইছে যে সবাই কোরআন শরীফ নিবা, বুকে হাত দিয়ে কোরআন শরীফ নিয়ে বলবা যে টাকা কিনেছো বা কে নেও নাই প্রকাশ করবা। প্রথম যিনি নিচে কোরআন শরীফ নিয়ে আসছে ওনাদের এই ঘরের বউ পুত্রবধূ, উনি বুকে হাত কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছিল বাবা ভাইয়া আমি টাকা দেখিও না, আমি টাকা নিও না। এক এক করে সবাই সিরিয়াল দিল, আমাকেও দিল, আমি বুকে কোরআন শরীফ নিয়ে বললাম। প্রথম আমি নিতেই চাই না, আমি কোরআন শরীফ নিতে পারবো না, আমি এভাবে বলবো যদি বিশ্বাস করেন তাহলে তো হইলি। পরে জোরে নেওয়া হলো, পরে আমি নিলাম যে ঠিক আছে আমি নেই। তারপরে তারা বিশ্বাস করতেছে না, উনি কান্নাকাটি করতেছে, না এরকম মিথ্যুক তো হইতে পারে না, কেউ না কেউ তো অবশ্যই নিছে এখানে। পরে এলাকার মেম্বার যারা ছিল তারা আসছে, গণ্যমান্য ব্যক্তি আসলো, সবাই আসছে। তো বুবু বলতেছে পরক দিব, এরা পরকে বিশ্বাস করে যে কি পরা চাল পরা, হ্যাঁ রুটি পরা দিবে। তো দূরের এক লোকের থেকে রুটি পরা নিয়ে আসছে। তো মেম্বার টেম্বার সবাই আসছে, যদি মারা যায় তাইলে আমরা দায়ী না,
পরে এটা বলছে, বলার পরে এখন সবাই বসে রয়েছে রুটি খাওয়াবে, মানে এমন সময় একজনে দাঁড়ায় বলতেছিল যে সুযোগ দেওয়া হইলো আর আধা ঘন্টার ভিতরে টাকা যদি সাইডে বাইডে ফালাই না দাও তাহলে রুটি সবারে খাওয়াই দিন। তো এই আধা ঘন্টার ভিতরে কি করলো, ওই ঘরের ভিতরে সবার যেই ছোট বউটা ওই টাকাটা নিয়েছিল, ওর বড় বোন এনে আবার টাকাটা দিয়ে দিয়েছে, দ্রুত টাকাটা এক জায়গায় ফালাই দিয়ে। তো ওরা কি করলো, ঘরের ভিতরে সানসিলের উপরে টাকাটা ফালাই দিল। তো জানালা দিয়ে আবার বুবু দেখে ফেলেছে। তো বলছিল, বুবু বলতেছিল হ্যাঁ দেখছি আর বলতেইব না। পরে একজনকে পাঠাইছে, ওই যে টাকাটা ফালাইছে একটু আগে ওই। পরে বললো যে আমরা এই জায়গাটা বারবার চেক করছি, এই জায়গায় কোনো টাকা ছিল না। পরে ওর মাথা নত করে রাখছে। পরে যে টাকাটা নিছে ওর বাবা এসে অলরেডি যার টাকা নিছে তাকে বলতেছিল যে বিআই টাকা তো যেই নিছে, আপনার টাকা লাগলে পার্সোনালি বলতেছে আর কি, আরও টাকা লাগলে আপনি নিয়েন, কিন্তু বিষয়টা আপনি একটু হাইড করে ফেলান, এটা বেশি দূরে না যালে ভালো হয়। ওকে। পরে বিচারের ভিতরে ওই নিয়ে আইসে আমার জবরায় দূরে বলতেছে, বাবা রে কত পাপ করছি, তোরে মাইট দূর করছি, গালাগান্দ করছি, দূরের পোলা কিন্তু তুই বিশ্বস্ত ছিলি, আজকে থেকে বাড়ির সব চাপি কাটি তোর কাছে। পরে আমিও আমার জন্য মানে মানে কান্নার পরিমাণ আরও বাইরে গেল, আরও অনেক মানে একটু একে কাঁদতেছিলাম। ওই সময়টাতে মনে হয় যে আমি দরিদ্র, এই জন্যই খুব সহজেই মনে হয় মানুষ আমার গায়ে হাত তুলতে পারে। আজকে আমি যদি বড়লোক হতাম তাহলে এতটা সহজে পারতো না। ওই ভিতরে ওই কষ্টবোধগুলো একসাথে ব্রাস্ট আউট হয়। রাইট। জি, তখন বুবু বলতেছিল যে না আজকে থেকে মিজান এই বাড়িতে থাকবো না। মিজান অনেক অপমান সহ্য করছে, অনেক কষ্ট সহ্য করছে। বুবুটাকে বুবুটা হইলো ওই যার টাকা হারানো গেছে, যে কাকা ওনার মেয়ে, ওনারা এই বাসায় থাকতো। ওকে, ঠিক আছে। এখন উনি বলছেন আমি যেন আর থাকবো না। বুবু আমাকে খুব পছন্দ করতো ব্যক্তিগতভাবে, বলতো বুবু বলতো যে এই বাড়িতে থাকো না, তুমি নষ্ট হয়ে যাবে, এই বাড়িটা বেশ সুবিধা না। অনেক করার পরে আমি বললাম বুবু তাহলে আমি যাবো কোথায়। পরে যাই হোক এটা এইভাবেই সমাধান করে দেয়। এখন ওরা কীভাবে সমাধান করে টাকার বিষয়টা ওরা জানে। তো চলতেছে। তো ওই ফার্মের যেই যেখানে থাকতাম ওই জায়গাটা বাইঙ্গে ফেলায়, এখানে আবার গরু নিয়ে আসে, গরু থাকে। তো পাশে নতুন একটা মাচা তৈরি করে, ওই মাচার উপরেই তোষক আর বিভিন্ন খড়কুটা বিছা দেয়, ওই উপরেই থাকি আমি। ওখানেই ছাত্রছাত্রী আসলে ওই জায়গায় পড়াই, খোলা মাঠ বলা হয়, একদম খোলা জায়গা। তো এই জায়গায় থাকি। তো দেখা যাচ্ছে গভীর রাত্রে কি হয়, যারা মানে বিভিন্ন রকম মাদকের সাথে জড়িত, হ্যাঁ, দেখা যায় তারা কি করে ওই বস্তার ভিতরে ফেন্সিলেল রাইখা ওইটা পুকুরে ফেলা দিত। তো বলতো যে এতটা বাজে লোক আসলে তোরা এই গাড়িতে বলে দিয়ে দিবি তোরা। তো দেখতাম কি আমি প্রায় রাত্রে দেখতাম ওরা এই কাজগুলো করে। অনেক সময় দেখতাম আমার রুমের পাশে যে বালু আছে, নতুন বালু বরট করছে, ওই বালুর ভিতরে রাখতো তারা ফেন্সিলেটের বোতলগুলো, কয়েক বস্তা, প্রায় 10-15 বস্তা এরকম রাখতো। ওখান থেকে আবার যে কোনো ক্যাপাসিটিতে নিয়ে যেত। তো আমি একদিন লক্ষ্য করলাম আমাদের ওই দিকের এক থানার এক কর্মকর্তা, উনিও এর সাথে আছে। উনি থাকলে কি হয়, আর কেউ আসে না এখানে, উনি এটা গাইড দিয়ে নিয়ে যায়। তো আমার এই বিষয়টা দেখার পর আমার নিজের কাছে খারাপ লাগতেছে, কী করতেছে উনি, তো নিজে একজন আইনের ব্যক্তি, আইনের লোক হয়ে এই কাজটা করতেছে উনি। তো এর পরের 2 দিন থেকে 3 দিন পরেই কিছু সিআইডি বেশি কিছু লোক আসলো। আসার পরে আমি শুয়ে রয়েছি রুমে, হঠাৎ করে এসে আমার প্যান্টের পিছন সাইডটা প্রায় দূরে রাখছে, এমনভাবে ধরছে যেন আমি সুইটা না যাই। তাহলে বললো তোমার নাম কি? আমি বলতেছি আমার নাম মিজান। তো বললো এখানে এই নামে লোক আছে কিনা, একটা নাম বললো, আমি নামটা বলতে চাচ্ছি না। তো বললাম আমি তো এই নামে চিনি না কেউ। কয় না ও মার্ডার করে এই বাড়িতেই থাকে, ওর বাড়ি এইটাই, ও ঢাকা মার্ডার করছে। তো এইভাবে করে শাসাইতেছে। আমি বললাম আমি এই নামে সত্যি চিনি না, আমি এই বাড়ির লজিন মাস্টার। পরে পাড়া প্রতিবেশী অনেকে বললো না ওই ছেলেটা এই বাসার লজিন মাস্টার, ও এইসব কিছু জানে না। পরে পুলিশ তদন্ত করার পর বাসা থেকে আর কেউ পায় নাই, আমারে অলরেডি এনে ছেড়ে দিয়েছে। আমি বললাম ঠিক আছে। পরে কয়েকদিন পর এখানে পুলিশ আসে, কারণ এইটা আসলে আশেপাশটা মাদকের অতিরিক্ত মানে আড্ডাখানা বললেই চলে। তো এইভাবে করে এই বাসাটা খুব, আরেকটা বিষয় বলি, জানি এটা কীভাবে, ওই বাসার মহিলা যারা ছিল ম্যাক্সিমাম, যেমন বড় কাকিমা ছিল আর বুবু ছিল যিনি বয়স্ক, ওনারা দুজনেই সিগারেট খাইতেন। তো প্রায় সময় ওনারা আমার সিগারেট আনতে পাঠাইতো। তো আমি তো কখনো সিগারেট খাই না, এখনও অবধি খাই না। তো সিগারেট আনতে পাঠাইতো। তো মানুষ বলতো যে মাস্টারে তো কখনো সিগারেট খায় না, তাহলে আপনারা মাস্টারকে দিয়ে সিগারেট আনান কেন? তো বলছে না মাস্টারে তো খুব পছন্দ করি, মাস্টারে দিয়ে আনার সমস্যা কি, আমাদের নিজের ছেলের মতোই তো। তো এই কাজগুলো করাইতো বাসার যেই। তো এইভাবে করে হঠাৎ আমি একবার নিজে প্ল্যান করি না এই বাসায় থাকবো না, নতুন একটা বাসায় চলে যাই। তখন আমি 9ম শ্রেণীতে 10ম শ্রেণীতে উঠবো আর কি। মানে এটা আপনার 3য় নাম্বার বাসা, তাই তো? ওকে। তো আমি ডিসিশন কোথায় যাওয়া যায়। তো এর ফাঁকে আমাকে ওই এলাকারই এক ভাই, উনি তুলারাম কলেজে অনার্স করতেছিল, উনি আমাকে বলে যে তোমার ব্যবহার কথাবার্তা তো ভালো লাগে, আর ঢাকাতে মহানগর নাট্যমঞ্চে একটা প্রোগ্রাম আছে, তুমি কি যাবা? বললাম কিসের প্রোগ্রাম? কয় চলো না যাই। তো বললাম চলেন। উনি আমাকে মহানগর নাট্যমঞ্চে নিয়ে আসলেন। তো মহানগর নাট্যমঞ্চে যখন উনি নিয়ে আসলেন তখন প্রোগ্রামটা আমি দেখতেছিলাম। ওখানে সফলতার কথা বলতেছিল, স্বপ্নের কথা বলতেছিল, হ্যাঁ, মানুষের মানে ছোট জিরো থেকে মানুষ হিরো আর স্বপ্নের কথা বলতেছিল, মানে সব স্বপ্নের কথা বলতেছিল। এবং কারা কারা সব বলেছে তাদেরকেও সেলিব্রিটি যারা তাদেরকে দেখাইতেছে, তাদের ফিলিং শেয়ার করতেছিল। মানে বিষয়টি দেখার পরে আমার কাছে অন্যরকম লাগতেছিল। তখন আমি জিজ্ঞেস করলাম ভাই বিষয়টা কী? তখন উনি আমাকে বললো এটা একটা কোম্পানি, তুমি চাইলে জয়েনিং হইতে পারো। ওকে। তো কোম্পানিটার নাম বলো। উনি বললো যে কোম্পানির নাম হলো ডেস্টিনি 2000 লিমিটেড। আমি বললাম
যে আমি এটা কিভাবে কি করতে পারি। তো আমাকে উনি বললো যে তুমি এখান থেকে কিছু পণ্য পারচেস করলে তোমার নামে একটা আইডি হয়ে যাবে, দেন তুমি এখান থেকে কাজ শুরু করে দেবা, কিছু ব্যক্তিকে ইনভাইট করবা, তাদের মাধ্যমে তোমার একটা বেনিফিট হবে। দেখা যাচ্ছে যে এইভাবে করে আমি বললাম ঠিক আছে তাহলে করি। তো ওরা আমাকে বিভিন্ন টেবিং কাউন্সিলিং করলো। টেবিং কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাকে বিভিন্ন যেটাকে বলে ব্রেন ওয়াশ, হ্যাঁ, মোটামুটি কোম্পানির প্রতি আমি একটু দুর্বল হইলাম এবং ওদের কথাগুলো আমার অবভিয়াসলি ভালো লাগতো, বিভিন্ন স্বপ্নের কথা বলতো। তো সব মিলিয়ে আমার কাছে একটা ভালো লাগলো যে না আমি এটাতে কিছু করবো। হ্যাঁ, আমাকে এইভাবে ওরা মানে আস্তে আস্তে জড়াই নিল যে আমি এটাতে আমি করবো আর কি, আমি ডিসিশন নিয়েছি এটা আমি করবো। ওকে, আমার ভালো লাগছে এটা, তো করতেছিলাম। তো লজিনটা ছাইড়া দেবো ভাবতেছি, ছাইড়া দিলাম লজিনটা। কী করবো এখন? তো যে যার মাধ্যমে আমি ই করলাম ডেস্টিনি 2000 লিমিটেড কাজ শুরু করলাম। তো উনি বলল কত সালের দিকে এটা? এটা 2009-10-এর মাঝে দাও। ওকে, তখন উনি আমাকে বললো যে তুমি কোথায় থাকবো তাইলে? আমি বললাম ভাই আপনি একটু দেখেন না। তো ওই জায়গায় একটা প্রেমের বাজার একটা এলাকা আছে, প্রেমের বাজার। তো ওই এলাকায় একটা ওনারা যে অফিসটা নেয়, অফিসে আমাকে থাকার ব্যবস্থা করে দেয় যে আবার যত তুমি অফিসে থাকো। তো ওই লজিনটা ছেড়ে দিয়ে আমি ওই অফিসে চলে আসি। তো এর ফাঁকে আমার সোনারগাঁয়ে মঞ্চে যখন নাটক হইতো, যে কোনো নাটক হইতো, মঞ্চ নাটক, আমি সব নাটকগুলোতে অ্যাটেন্ড থাকতাম এবং খুব ভালো অভিনয় করতে পারতাম। লেখাপড়া তো বন্ধ হয়ে গেছে? না, লেখাপড়া তো চলতেছি। আচ্ছা, লেখাপড়া চলতেছে? হ্যাঁ, লেখাপড়া চলতেছি। তখন লেখাপড়া ইন্টার পরীক্ষা দিচ্ছেন বা ইন্টার পরীক্ষা পাশ করে ফেলেছেন এরকম কিছু? না 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 না, তখন আমি ক্লাস 9-10-এ উঠবো মাত্র। ক্লাস 10-এ উঠবেন? হ্যাঁ, 1 বছরে এত ঘটনা ঘটলে, 1 বছরের ভিতরে। ওকে, হ্যাঁ। তখন খুব জাদু করে, খুব ভালো নাটক করে, খুব জনপ্রিয়তা হয়ে এবং খুব পছন্দ করে সবাই নাটকের। তো এখন ডেস্টিনি করার এক পর্যায়ে ওই অফিসে থাকি। তো অফিসে দেখা যাচ্ছে যে অফিসের বেঞ্চের উপরে ঘুমাইতে হয়, হ্যাঁ, ওই ব্যাগে মাথা দিয়ে ঘুমাইতে হয়, কারণ ভিতরে তো অনেক স্বপ্ন। ওরা অনেক কথা বলতো যে দেখো যত বেশি পরিশ্রম তত বেশি সাফল্য। হ্যাঁ, আবার বলতো বিভিন্ন সাফল্য যে হয়েছে যারা, তাদের কথা উল্লেখ করতো এবং তাদের কথা যখন মনে হইতো যে ভাবতাম যে আমি তো এত কষ্ট করতেছি, আগামী ভবিষ্যতে হয়তো আমারও ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হইতে পারে, আমি কষ্ট করি না, সমস্যা কি। তো এইভাবে করে অনেক দিন ওই অফিসে কাটালাম, অনেক কষ্ট করলাম। হয়তো রেস্টুরেন্টে খাইতে হইতো 2 বেলা। পরে ভাবলাম যে না, এইভাবে হয় না, আসলে একটা নির্দিষ্ট একটা ইনকাম দরকার আছে জীবনে চলার জন্য হইলো। হ্যাঁ, তখন ওখান থেকে কি করা যায়, এসএসসি পরীক্ষা আইসা পড়লো অলরেডি। হ্যাঁ, ম্যাট্রিক পরীক্ষা দেবো, ফর্ম ফিল আপ করতে হবে। বড় ভাইয়ের কাছে তো কোনো যোগাযোগ হয় না, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, অলরেডি সব স্টপ হয়ে গেল। বড় ভাই তো ওই যখন শুনলো যে বিভিন্ন সমস্যা হয়েছে আমার, বিভিন্ন কলঙ্ক বা বিভিন্ন দিকগুলা, খারাপ দিকগুলা, তখন থেকে ভাই আমার সাথে রিলেশন বা কথা বলে এমনি বন্ধ করে দিল। ওকে, তো এখন কি করা যায়, নিজেই সব কিছু করতে হবে। তখন স্কুলের যেই আমাদের ফিটা জমা দিতে হবে, এই টাকাটা আমার কাছে ছিল না। এখন কয়েকদিন রাজমিস্ত্রি কাজ করলাম ওই আমাদের ওই এলাকারই কয়েকজন, শাহাদাত নামের রাইজদার গ্রামের। তো ওনাকে বললাম ভাইয়া আমাকে 2-1 দিনের জন্য রাজমিস্ত্রিতে নিয়ে যাবেন। পরে বললো তুমি কি পারবা? আমি কই হ্যাঁ। পরে ওনাকে নিয়ে গেলো। তো 2-3 দিন ওনার সাথে কাজ করার পর উনি বললো দেখো তোমার কাজটা আমার সহ্য হয় না, কারণ তোমার এই কাজটা মানায় না, বুঝছো, তুমি অনেক পরিশ্রম করো, বাট আমরা তোমাকে কিছু টাকা দিই, টাকা দিয়ে তুমি আপাতত ভর্তি হও। পরে ওনাদের কাছে কিছু টাকা নিয়ে আমার কিছু ওই কাজ করছি, ওইটা টাকা নিয়ে মোটামুটি ফর্ম ফিল আপটা করলাম, পরীক্ষা দেবো আগামীতে এসএসসি। তো এইভাবে করে আবার ডিটুকে বা ডেস্টিনি মোটামুটি কাজ করতেছিলাম যতটুকু আমার সময় হয়, আমি চেষ্টা করতেছি ওদের সাথে কাজ করি। তো এর ভিতরে আবার আমার ওই ইয়েটা চেঞ্জ করে ফেলে, আমি ওই পাশে থাকবো না, বলছি এই অফিসে থাকাটা আমার পক্ষে সম্ভব না, রাত্রে মশায় কামড়ায় ভাই, খুব কষ্ট হয়। হ্যাঁ, কারণ এটা দিয়ে তো স্বপ্ন হয়তো পারে, আব্রাহাম লিঙ্কন হয়তো সফল হয়েছে বা আরও ওদের অনেক মানুষ সফল হয়েছে, কিন্তু ভাই আমার পক্ষে এটা সম্ভব না ভাই, এত পরিশ্রম করাটা। পরে আমি কি করবো সেই ডিসিশনে ওই জায়গা ছেড়ে আরেকটা লজিন মাস্টারে, ওনাদের যে আলমগীর ভাই আমাকে ডেস্টিনিতে নিয়ে যায়, ওনার এই কাকাদের বাসায় আমাকে লজিন আনে। ওই বাসায় আমি লজিন আসি, আসার পরে ওখানে আমি রাতুল, ইবা, ইমন ওদেরকে পড়াই। ওদের ফ্যামিলিটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে ওদের ফ্যামিলিটা, এবং আমার কাছে খুব ভালো লাগে যে আসলে আমি জীবনে অনেক কষ্ট করছি তো লজিন বাড়িতে, যার কারণে ভালো একটা লজিন পাইছি। তো ওদেরকে পড়াইতেছিলাম এবং খুব রাতুলের রেজাল্টও খুব একটা পর্যায়ে ভালো করলাম। এভাবে করে চলতেছে। তো হঠাৎ করে আমি ভাবলাম যে ডেস্টিনি থেকে তো ইনকাম তেমন হচ্ছে না, পাশাপাশি যদি একটা ফিক্সড ইনকামের কিছু করা যায় তাহলে তো বেস্ট হয়, ঠিক না? তো এভাবে করে দিন কাটতেছে, মানুষের কাছ থেকে হয়তো বিভিন্ন ওই শেয়ারের টাকা, বিভিন্ন লোনের টাকা, বিভিন্ন প্যাকেজ বলে টাকা হয়তো আমরা ইনভেস্ট করাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, যে মানে টাকাগুলো তো সেরকম ব্যক্তির থেকে আনা হয় যে বিশ্বস্ত হইলে দেয়, অনেক সময় কোম্পানি না দেখে আমাদের দেখেও দেয়, আমাদের কথার প্রতি তারা ইন্সপায়ার বা মোটিভেশন পায়, অনেক সময় টাকাগুলো দেয়। এভাবে করে আমরা অনেক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে করতাম। তখন ভয় কাজ করতে ভিতরে যে আদৌ বড় ধরনের কোনো ইনভেস্ট করাবো না, কারণ কোম্পানির প্রতি আমাদের আস্থা ছিল, তারপরে ভয় থাকতো যে কোম্পানি যদি কোনো কারণে কোনো কিছু হয়ে যায়, তখন কোম্পানিতেও তো কেউ ধরবে না, ধরবে আমাদের ব্যক্তিদেরকে। কাজেই ওরকমভাবে যেন বড় ধরনের ইনভেস্ট আমরা না করাই।
তো যাই হোক একটা পর্যায়ে এভাবে করে চলতেছিল। তো হঠাৎ একদিন আমি ওই বাড়িতে থাকি, লজিন বাড়িতে থাকা অবস্থায় ডিসিশন নেই যে আসলে এইভাবে করলে তো হবে না। এখন দেখা যাচ্ছে যে আমি তখন ওই ডেস্টিনির প্রতি একটু মানে অন্যরকম হয়ে যায় যে এখান থেকে তো আমার সফল হওয়া সম্ভব কীভাবে, কারণ যিনি লিডার ছিলেন তিনি আমাকে এভাবেই কাউন্সিলিং করা হইতো যে ওনার কথাগুলো শোনার পরে আমার কাছে মনে হইতো যে না, পড়াশোনা করে কি করা যাবে, জীবনে পড়াশোনা করে কেউ কখনো বড় হয় নাই, যা করে বড় হয়েছে সবাই ডেস্টিনি করে বড় হয়েছে। এরকম কিছু কথা বলতো যে কথাগুলো মানে পড়াশোনাকে মানে ইয়া করা হইতো অনেক সময়, কথাগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে পড়াশোনার গুরুত্ব নেই এখানে, ক্লোজিং করতে হইতো। হ্যাঁ, এইভাবে আনুষঙ্গিক করতে মানে শুধু ডেস্টিনির দিকে মানে আমার মনোনিবেশ বেশি এখন বর্তমানে চলতেছে। তো এইভাবে করে চলতেছে। তো ডিসিশন নিলাম, মাঝখানে গ্যাপ হয়ে গেল পড়াশোনা 1 বছর আবার এই কাজ করতে গিয়ে। হ্যাঁ, এই কাজ করতে গ্যাপ হয়ে গেল। এখন কি করা যায়, পড়াশোনা তো ছাড়া যাবে না। তখন ওই এদিকে পুরোপুরি দুর্বল হয়ে গেলাম, এটা করতে হবে আমাকে যেভাবে হোক। তো এর মাঝখান থেকে আবার বড় ভাইয়ের সাথে আবার ওই ফোনে যোগাযোগ করে ফেলাইলাম বড় ভাইয়ের সাথে। মাঝখান থেকে আবার দুই বছর আমি কারোর সাথে যোগাযোগ ছিল না তেমন, হালকা পাতা হয়তো মার সাথে, ফ্যামিলি 2-1 জনের সাথে, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। তো বড় ভাইয়ের সাথে যখন সম্পর্ক হলো, বড় ভাই বললো ঠিক আছে তুই তো পড়াশোনা চলতেছে, তোর ভাই মনে করছে এখনও আমার পড়াশোনা চলতেছে। তা আমিও যে মাঝখানে একটা গ্যাপ দিছি, ভাই এটা জানে না। তো কী করলাম, ওই লজিন বাড়িতে যেটাতে ছিলাম, রাতুলদের বাসায় ছিলাম পানাম সিটিতে। তো ওই বাসাতে থাকা অবস্থায় পড়াশোনা গ্যাপ, ওরা মনে করছে আমি পড়াশোনা করতেছি, সবাই জানতো পড়াশোনা করতেছি, কিন্তু 1 বছর গ্যাপ দিয়েছি আমি। তখন ওখান থেকে চলে যাই আমি আবার ওই সোনারগাঁড়ি একটা এলাকায় ছিল, হারিয়া এলাকার নাম, ওখানে চলে যাই। ওইটা হলো বৈদ্যের বাজার NAM পাইলট উচ্চ বিদ্যালয়, ওইটাতে চলে যায়। আচ্ছা, ওখানে চলে যায়, একটা টিচারের সাথে সম্পর্ক হয় যে স্যার আমি তো পড়াশোনা শুরু করতে চাচ্ছি। তখন ডেস্টিনি মানে পাশাপাশি করতেছি ডেস্টিনি। তখন 12 সাল যখন আইসা পড়ে, তখন এই ডেস্টিনি একটা গভর্নমেন্ট থেকে একটা মামলা হয়, তাদের তদারকি করে তাদেরকে মামলা দেয়। তখন এই কোম্পানির সমস্যা হয়ে যায়। তখন আমার কাছে আর তেমন আগ্রহ প্রকাশ হয় না, আমি এটার সাথে আর থাকবো না, ওইদিকে চলে যাই। তো ওইদিকে যাওয়ার পর এক টিচারের সাথে কথা বলার পরে বললো যে তুমি তাহলে আমার বাসায় থাকো, টিচারে বললো। তখন ওই স্কুলে গিয়ে আবার ভর্তি হলাম, ওইটাতে আবার ভর্তি হলাম 9ম শ্রেণীতে। ওখানে আবার 2 বছর গ্যাপ তো দিলাম, মোটামুটি 3 বছর গ্যাপ হয়ে গেল, 9ম শ্রেণীতে আবার ভর্তি হলাম ওখানে। তো ওখানে হওয়ার পর দেখা যাচ্ছে যে স্কুলের টিচারদের বাসা থাকি। এখন টিচারদের বাসা আমার ভালো লাগে না, ওনার যে ছেলেটা আছে ওই ছেলেটা খুবই দুষ্ট, থাকতে পারেন। তো এখন আলোচনা করার পর কমিটি যিনি ছিল স্কুলের, ওনার সাথে কথা বলার পর আমি বললাম যে স্যার আপনাদের স্কুল তো অনেক পুরনো, স্কুলটা অনেক পুরনো, তো এই একটা রুম তো মানে ফাঁকা পড়ে থাকে এই পাশে, হয়তো আপনারা কোচিংগুলো করানো হয়, প্রাইভেট পড়ানো হয়, ওই ক্লাসটাতে কি আমাকে থাকার একটু ব্যবস্থা করে দেওয়া যায়? পরে স্যাররা বললো ঠিক আছে দেওয়া যাক। পরে ওই রুমে প্রথম দিন আসলাম, ওইটা ছিল কীরকম যে প্রায় 300-র উপরে হবে ওই যে বিল্ডিংটা, যে স্কুলটা, ওইটার বয়স 300-র উপরে হবে, 300 বছরের উপরে হবে মনে হয়, মানে ওই বিল্ডিংটা। আচ্ছা, কারণ এটা ওই শাখার আমলে সম্ভবত, আমি যত এত পুরনো বিল্ডিং। কোন এলাকার কথা বলছেন? এটা সোনারগাঁ পানাম সিটির পাশের গ্রামটাই। ও হতে পারে কারণ সোনারগাঁ পানাম সিটি অনেক পুরনো। হ্যাঁ, জি। তো এখন ওই জায়গায়, তো এখন দেখা যাচ্ছে ওইটার বিল্ডিংয়ের মানে ফাটল ধরে গেছে, উপর থেকে পানি পড়ে, বৃষ্টি আসলে পানি পড়ে। দেখা যাচ্ছে আমি তো ঘুমাইতাম যখন বেঞ্চগুলো সরাই, নিচে ঘুমাইতাম, একটা বিছানা থাকতো, একটা কাঁথা থাকতো, এইভাবে ঘুমাইতাম আর কি। তো পড়তাম এখানে একা, কেউ এই ধরনের পুরনো রুম একদম স্তব্ধ, মানে একটা পাতা পড়লে, শুকনো পাতা পড়লে ওটা শব্দ আমার কানে আসে এরকম। ওইখান থেকে আশেপাশে মানুষের বাড়ির দূরত্ব কতটুকু? এই 1 কিলো হবে, না 1 কিলো না, আরেকটু কম হবে এরকম। 1 কিলোর মধ্যে কোনো প্রকার বাড়িঘর নাই? মানে এই পাশে আছে, এক পাশে আছে, অন্য পাশে নাই, ঠিক আছে, 1/2 কিলো হবে এরকম। ওখানে ইলেকট্রিসিটি ছিল? হ্যাঁ ইলেকট্রিসিটি ছিল, কিন্তু আমার রুমে বাতি ছিল না, অন্যান্য রুমে ছিল, স্কুলের আদার্স আশেপাশে যেটা ছিল আমার রুমে ছিল না। তো ওইটাতে আশেপাশের রুমে কেউ থাকতো না? না, আশেপাশের রুমে কেউ থাকতো না। আপনার কাছাকাছি কে থাকতো? কাছাকাছি শুধু দারোয়ান থাকতো 2 জন, একজন বাইরের দারোয়ান আর একটা ভিতরে একটা দারোয়ান ছিল। গেট তো ছিল 3টা। ওই গেটের দারোয়ান কোথায় থাকতো? দারোয়ান থাকতো বাইরে, ওনার একটা রুম করা আছে, ওই রুমে উনি থাকতো। আচ্ছা, আমি ওই রুমে থাকতাম। তো অনেকেই এলাকার যারা থাকতো তারা বলতো তোমার কি ভয় লাগে না? আমি বললাম যে আসলে না, ভয় আমার ওরকম কাজ করে না। আচ্ছা, তো আপনি কোনো কিছু ফেস করেছেন ওই সময়টাতে? একদিন আমি একটা ফেস করছিলাম, যে যার কারণে আমি কাউকে কিছু বলি না এটা আর কি। খাবারের তো কোনো ব্যবস্থা হয় না, কোথায় খাবো, যেহেতু স্কুলে থাকার হয়েছে। তো কমিটি বলতেছিল যেহেতু ওই স্কুলে মহিলা দপ্তরি থাকে, ওনার বাসা একটু দূরেই থাকে, ওনার স্কুলে দপ্তরি করে, তুমি চাইলে ওনার বাসা খাইতে পারো, ওনার একটা নাতনি আছে ছোটো, ক্লাস 3-তে পড়ে, তুমি ওরে পড়াইলে পারো। বলতে ঠিক আছে, তাহলে ও পড়তে পারে। তো ওরে পড়াইতাম, বিনিময়ে ওদের বাসায় খাইতাম। তো আবার মাস শেষে ওরা বললো আমাদের কিছু টাকাও দিতে হবে, উল্টা টাকা না দিলে হবে, কারণ আমরা গরিব মানুষ। মানে আমি ভাবলাম আমি এই মুহূর্তে কোথেকে দেবো, কারণ এখানে তো আমি নতুন আসছি, ক্লাস ভর্তি হয়েছি নতুন, এখানে টিউশনই নাই। তো স্যারের সাথে কথা বলার পর স্যার আমাকে 2-3টা টিউশনি ম্যানেজ করে দিল। কোনো টিউশনি 300 টাকা দেয়, কোনোটা 500 টাকা দিত। তো আমি বললাম যে প্রথম পড়াই না, আপাতত
আস্তে আস্তে হয়তো স্টুডেন্ট বাড়বে। তো এইভাবে করে খুব পড়াইতাম মনোযোগ সহকারে, ভালো রেজাল্ট করার পর আস্তে আস্তে ওদেরকে দেখে অনেক গার্জেনরা আরও আমাকে অনেক ছাত্রছাত্রী পড়াইতো। তো এইভাবে করে ওইদিকে চলতেছিল এবং ওই মানে সারাদিন বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ায় যখন রাত্রে যাইতাম, একদম স্তব্ধ জায়গা, ফ্যানও ছিল না আমার রুমে, পাখা ছিল না, একদম স্তব্ধ। এবং মানে এখনও আমার খুব ভালো লাগতো, আমার অনেক ভালো লাগতো ওই স্কুলটা। আমার এখনও স্মৃতি সব, মানে 2 বছর তো স্কুলে ছিলাম, সব স্মৃতি ওটাতে জড়িয়ে আছে। তো দেখতাম যে রুমে যাইতাম, তো একদিন রাত্রে, গভীর রাত্রে, তো আমি আপনাদের আলামিনের ঘটনা শুনতেছিলাম, আমাদের আলামিন মানে জীবন হ্যাঁ, গল্পের সেই জি, অনেক আগের। হ্যাঁ হ্যাঁ। আলামিন। তো ও গল্প শুনতেছিলাম, তো ওই রাত্রি আমি একদম স্পষ্ট শুনতেছি, মানে মিনিমাম 2 থেকে 3 জন লোক হাইটা হাইটা আসতেছে। আমার দরজা লাগানো, প্রায় 3-4 জন লোক এরকম হবে আর কি, আমি আনুমানিক বলতে পারি, বা হাঁটতেছি যে হাঁটার একটা মানে বোঝা যাচ্ছে এমন কিছু লোক আসছে। তো প্রায় গেট ছিল 3টা লাগানো, 3টা গেট টপকায় আসতে হবে, এখন আমার রুমে আসতে হবে, কেউ যদি আসে তাহলে আমি আসতে হবে। কিন্তু আমি স্পষ্ট শুনতেছি কয়েকজন লোক হাইটা আসতেছে, ঠিক আমার দরজাটার সামনে এসে দাঁড়াইছে, কিন্তু বলতেছে না খোলো বা টাচ করতেছে না দরজা খোলার জন্য। আমি মানে ওদের আগ্রহ রয়েছে কখন সে বলবে দরজাটা খোলো, আমারও ভয় কাজ করতেছিল সে কে। তো একটু পরে দেখতেছি আবার হাইটা চলে দিতেছে এবং অলরেডি চলে গেছে। চলে যাওয়ার পর আমি আর কিছু বলিনি, আমি ঘুমাই দিয়েছি। সকালবেলা আর দরজা খুলতে পারতেছি না। তো দারোয়ান আবার দৌড়ে আসছে, এসে বলতেছে এই মিজান উঠো। আমি বললাম খালু কী হয়েছে আপনার? পরে উঠো না কেন? আমি আপনি বাইরে থেকে দরজা লাগানো, তো আপনি দরজাটা একটু খোলেন। পরে দিয়ে বাইরে মোটা দড়ি দিয়ে একদম লাগানো, দরজা লাগানো। পরে বললাম খালু কী হয়েছে? স্কুল থেকে যেই কম্পিউটার ছিল, বিভিন্ন জিনিস ছিল, সব চুরি করে নিয়ে গেছে কি জানি। ও, এই জন্য আমার দরজা লাগাই গেছে। তখন কমিটি আসলো, পুলিশ আসছে, অনেক আসছে, তদারকি করতেছে। তো সবার কথা বলতে, আমার কথা কেউ কিছু বলে নাই, যে বলছে না ওই ছেলে অনেক ভালো, ওই কিছু করে নাই। তো বলছে ঠিক আছে, হয়তো তুমি তাদের সামনে পড়ো না, হয়তো মাইরে ফেলাইতে পারতো তারা, এরকম অনেক কিছু বলতেছে তারা, যে জিনিস নিয়ে গেছে সমস্যা নেই, 2-3 লক্ষ টাকার জিনিসই তো। ওই দরজা ভাইঙ্গা একবারে নিয়ে গেছে, পুরোনো দরজা না, ওই কী দিয়ে যেন ভাইঙ্গা দরজা একবারে পুরো পাটে ভেঙে গেছে। আচ্ছা, একদম স্তব্ধ না এলাকা না, এই জন্য আর কি। এর আবার কিছুদিন পরে আমি যখন বিকালে আমি এক টিউশনে যেতে যাইতেছিলাম, তো হঠাৎ করে কিছু লোক দৌড়ে যাইতেছে এক জায়গায়, যে এই মাস্টার খবর পাইছিনি তোমার এই স্কুলের পিছনে যে গর্তটা আছে না, ওই জায়গায় একটা লাশ পাওয়া গেছে। লাশ? হ্যাঁ, লাশ পাওয়া গেছে। আমি তো খুব ভয় পেয়ে গেছি, লাশ পাওয়া গেছে? হ্যাঁ। পরে বললাম কার লাশ? পরে আমি বললাম আমি তুলে যাই দেখি কার লাশ। পরে গেলাম, কিন্তু অনেক মানুষ দেখতেছে লাশ, মানে লাশটা কি মাথাটা নিচের দিকে দেওয়া, পাগুলো উপরের দিকে দেওয়া, মানে বিশ্রী হয়ে গেছে অবস্থাটা খুব। পরে পুলিশ আসলো, লাশ উঠাই নিয়ে গেল। পরে অনেক লোক অনেক কথা বলতেছিল যে কার লাশ, কেউ তো চিনতেছে না। উপরে আনার পরে দেখে এলাকার এক ছেলের লাশ, যে ছেলেটা সাধারণ ছিল, কিন্তু কে কারা মারছে তারা জানে না। মানে এইরকম একটা জায়গায় আপনাকে রাত্রেবেলা থাকতে হতো? এখন মারছে কোন জায়গায় তদন্ত করার পরে দেখা গেছে যে আমি যে রুমটাতে থাকি পাশের একটা খালি রুম আছে, নতুন হয়েছে প্রাইমারি স্কুল, একটা বাথরুম হইতেছে নতুন, এই বাথরুমের ভিতরে তারা মারছে। যখন এটা পুলিশ এবং যারা তদন্ত করছে, করার পর যখন রিমান্ডে নিছে, গ্রেপ্তার তো হয়েছে, মহিলা ছিল 2 জন আর পুরুষ ছিল কয়েকজন, মহিলা ছিল আর জড়িত। ওরে মারছে প্রথম ওড়না দিয়ে পেঁচাইয়া মারছে আর কি, এটার ভিতরে মারছে, রক্ত অনেক কিছু পাওয়া গেছে, অনেক কিছু। এখান থেকে আবার মানে ওরে ইয়ে করে টাইনে নিয়ে গেছে ওইদিকে, নিয়ে ওই গর্তের ভিতরে নিয়ে মাথা নিচে দিয়ে মনে করছে যে অন্য কিছু মারছে কিনা, এরকম একটা কাহিনী সাজিল আর কি তারা। তো আমি আবার খুব ভয় পাই, যে সবাই কয় তোমার রুমের পাশে মারছে, তুমি থাকো কীভাবে, ভয় করে না তোমার এই জায়গায়? তো আমি বললাম না, আমার ভয় করে না। তো এইভাবে করে ভয় করবে কি করে, ওর তো যাওয়ার কোনো জায়গা নেই। সেটাই, দারিদ্র অবস্থা যেখানে, মানে দারিদ্র অবস্থার চেয়ে ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, যাই হোক, বলেন তারপর ভাইয়ের সাথে যখন যোগাযোগ করি, তখন বাড়িতে আসলাম। ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে ভাই বলো বাড়িতে আসলাম, আইসা পরে ভাইয়ের সাথে দেখা করবো। ভাই বিদেশ থেকে আসছে, আইফোন নিয়ে আসছে আমাদের বাড়িতে, উনি বিল্ডিং দিছে, অর্থনৈতিক অনেক খুব ভালো, সবাই ভালো। ভাইয়া খুব মানে প্রায় 20 লাখ টাকার উপরে খরচ করে বিল্ডিং দিছে আমাদের, মানে গর্বে বুক ভরে জায়গায় যে আমাদের এখনো মানে একটা অবস্থান হয়েছে আমাদের। হ্যাঁ, যে মৌলিক চাহিদাগুলো মোটামুটি ফিল আপ হয়ে গেছে সবগুলো। তো দেখা যাচ্ছে যে আইফোনটা পাই আমারও খুব খুশি লাগতেছে, কখনো ক্যামেরা সেট হাতে নিয়ে অন্যরকম একটা অনুভূতি। সবসময় তো বাটন মোবাইল ব্যবহার করেছি। তো বাইরে বললাম ভাই আমি ফোনটা একদিনই ব্যবহার করি। হ্যাঁ অবশ্যই, কেন না, তুই তো অবশ্যই ব্যবহার করবি। বড় ভাই? হ্যাঁ বড় ভাই, অজিত ভাই দিয়েছে। তো আমি এটা নিয়ে শোনার আগে, মেজো ভাই কি তখনও লেদ মেশিনের কাজ করেন? হ্যাঁ, তখন ওই ভাই ওই কাজ করে, তখন ওই ভাইয়ার ব্যবসা। ভাই কয়জন আপনারা টোটাল? 6 ভাই আমরা। 6 ভাই? জি। আপনি হচ্ছেন মেজর পরের জন? না, আমি পঞ্চম, 5 নাম্বার, আমার ছোট। আর বাকি ভাইগুলো? বাকি ভাইগুলো সবার বড়টা যেটা, এরপরে ইমিডিয়েটলি আমার যেটা বড়, এটাও মাদ্রাসায় পড়তো তখন। এখন আবার উনি আবার লেদ মেশিনে কাজ করে, বড়টা আবার ডেজার মেশিনে চলে গেছে। আচ্ছা, ওকে, ফাইন। তারপর
তো দেখা যাচ্ছে ভাইয়ের কাছে আইফোন নিয়ে চলে আসলাম সোনারগাঁয়ে, সবাই দেখাইতেছিলাম আমার হাতে আইফোন, মানে অন্যরকম মানে কুমিল্লা থেকে নিয়ে আসলেন? হ্যাঁ, কুমিল্লা থেকে নিয়ে আসছি। তো এখান থেকে আবার নরসিংদী যে বাইরা থাকে না, কুমিল্লা থেকে ওখানে আসতে কতক্ষণ লাগে? 45 মিনিট লাগে বা 40-45 মিনিট এরকম লাগে আর কি। মানে এটা তো মানে ঢাকা শহরের এক সিগন্যালে জ্যামে পড়লে যতটুকু সময় লাগে ততটুকু সময় আর কি। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে ভালোই লাগতেছিল নিজের কাছে। জাদুঘর পানাম সিটিতে ছবি তুলতেছিলাম, অন্যরকম একটা অনুভূতি, সবাই দেখাইতেছিলাম আইফোন। তো ভাই বড় ভাই মেজো ভাইয়ের সাথে দেখা করার জন্য সোনারগাঁ থেকে রওনা দিলাম, নরসিংদী যাব। তো যখন কাশপুর আসলাম, আমার ব্লাজার ছিল, ব্লাজার পড়া ছিল, হাতে সবসময় হাতেই রাখতাম, আইফোনটা হাতে রাখতাম আর নোকিয়াটা হাতে রাখতাম। তো যখন কাশপুর দাঁড়ায় থাকলাম, এমন সময় দেখলাম পিছন থেকে 2টা লোক। আমি একটু প্রথম খেয়াল করলাম, কিন্তু অত চালাক ছিলাম না, আমি একটু সরল টাইপের ছিলাম। তো ডান পাশের লোকটা একটু পায়ে জোতা ছিল না, একদম সাধারণ লোক আর কি। আমার বলতেছিল, ভাইয়া একটা কথা বলি, রিকোয়েস্ট রাখবেন? আমি বলছি হ্যাঁ বলেন। বলো, আমার কাছে কিছু স্যাগারিন আছে, এই স্যাগারিনগুলো বিক্রি করতে পারতাছি না ভাই, আমি খুব বিপদে আছি ভাই, সংসার চালাইতে পারি না ভাই, এই স্যাগারিনগুলো ভাই আমরা বেচে দেন, আপনারা কিছু টাকা দিব না বলতেছিল। তখন বাম পাশের লোকটা এসে আমার বলতেছে সাথে সাথে একদম মানে নাটকীয় ঘটনা, আমার দেন না এরকম কিছু একটা। জি, না উনিও বলতেছিল যে ভাই ওইটা করেন না, ও একটু বড় টাইপের তো বুঝে না। আমি বলছি 20,000 টাকা আমি বিক্রি করে দেই, ও আমারে দেয় না, মানে আপনারা বলতেছে হ্যাঁ আবার আরেকজনে বলবো, হ্যাঁ কাজ এইটা ভাই, কাজ করি, আপনি যেহেতু বইলেই ফেলাইছে, আপনারা আমি মিলে একটা দোকানে যাই, পরে এই স্যাগারিনটা বিক্রি করে ওর টাকা কিছু দিয়ে আমরাও কিছু নিমুনে। পরে আমি বললাম, ও যেহেতু বিপদে পড়ছে তাহলে ওর টাকা নেওয়ার দরকার কি, ওরে দিয়ে দেন, আমারই বিক্রি করে দিই। পরে বলছে হ্যাঁ আপনি ঠিক করছেন, আপনার এই দিয়ে হবে। ও আমার মানে বিভিন্ন রকম উৎসাহ পাম্প যেটার বলে বইলা ও আমার নিয়ে গেল, চলেন একটা দোকানের দিকে নিয়ে, বলে ভাই খারাপ নেই, দোকানদার আমি নিয়ে আসি ডাক দিয়া। ওই দোকানদার যে ডাক দিয়ে নিয়ে আসছে ওইটাও তাদেরই লোক, তিনোটাই তারালো, তিনটা তাদেরই একটা চক্র আর কি। তো নিয়ে আসলো, আসার পরে আমার সাথে কথা বললো যে ভাই আপনি বলেন এই বিষয়ে, আমি বলবো না। তখন আমি বললাম, দেখেন এই ভাই কী জানি স্যাগারিন না কি জানি, আমি চিনি না, এটা নিয়ে আসছে, আপনারা কি স্যাগারিন কিনেন কিনা? হ্যাঁ অবশ্যই, জানাই না করে, পুলিশ জানলে সমস্যা আছে, আসতে বলেন। এভাবে বলতেছে, আমার আতঙ্ক ফেলাই দিছে বুঝলা, যে আসতে বলেন। বললাম ঠিক আছে, তাইলে কি করা যায়, কত টাকা পাউন? কয় 5,000 টাকা পাউন হইলে একদম বইলে দেন, আমি ক্যাশ টাকা দিয়ে দেবো আপনাকে এখন। তো যার কাছে স্যাগারিনের প্যাকেটটা, যে লোকটা সাধারণ, আবার একটু দূরে চলে গেছে, হ্যাঁ এনে আসবো না, কারণ আমি এনে আসবো না, আমি ভয় পাই। তো ওর কাছে আবার আমি গেছি, বললাম যে এরকম এরকম উনি বলছে তোমার স্যাগারিনটা দাও, 5 পাউন্ড তো 25,000 টাকা দিবেও, তুমি জাস্ট খালি দিবা, দিলেই তোমার টাকা দিয়ে দেবো। না না আমি ওখানে যাবো না, আপনি নিয়ে যান বা উনি নিয়ে যান। তো আমার সাথে যে আরেকটা ব্যক্তি ছিল, ওই ব্যক্তি বলতে তাহলে আমারে দাও। তো ওই সরল লোকটা বলতেছে, না না আপনার বিশ্বাস করি না, আপনার সাথে কিছু আছে, মোবাইল টোবাইল দামি টামি কিছু, কয় না, তাহলে আপনার বিশ্বাস করি না ভাই, আপনার কাছে কিছু আছে? আমি হ্যাঁ আমার কাছে এই যে ফোন আছে, এটা সেটা আছে, কয়টা দিয়ে যান, আপনার তো বিশ্বাসই করি, সমস্যা কি, আপনি নিয়ে যান, এই এন থেকে দিয়ে আসবেন। তখন আমি না ওর বিশ্বাস করি ওর কথাটা, এবং আমি বলছি ঠিকই তো, ওর হাতে দিয়ে আমি মাত্র দিয়া টাকাটা নিয়ে এসে দিয়ে দিলাম। তো ওর হাতে আইফোন, আমার নোকিয়াটা, আমার মানি ব্যাগ সহ সব দিয়ে আমি জাস্ট ওর কাছ থেকে একটা প্যাকেট দেওয়া, মানে সুন্দর প্যাকেটটা হাতে নিয়ে আমি জাস্ট রওনা দিই ওই দোকানে, ওই দোকানদারে দিয়েই আমি ওই টাকাটা নিয়ে ওরে দিই। তো যখন যাই দোকানে গিয়ে লোকটারা পাই না, পিছনের দিকে আর তাকাই নি আমি। তো গিয়ে বলতেছি, ভাই এখানে যে মালিক, যে দোকানদারের, ওইটা কই? আমি তো মালিক। পরে আমি বললাম, আপনি মালিক? না আরেকজন তো ছিল। না না আর কেউ ছিল না। আমি হ্যাঁ ভাই, এই যে স্যাগারিন কেনার কথা, ও আপনি এই ফাপ্পরে পড়ছেন, এই ফাপ্পরে তো অনেকে পড়ে, ফাপ্পরে পইরা অনেকে সর্বহারা হয়েছে। বললাম মানি? আপনি যার আপনার বিনিময়ে কি কেমনি কী হয়েছে বলেন তো? ওর কথা আর কিছু বলি নেই, পিছনে চলে গেছে দৌড়ে ওদের কাছে, গিয়ে দিয়ে ওরা একটাও নেই। পরে অনেক দূর যাইতে, দৌড়ে যাইতেছে ওরা। পরে আমি যে দৌড়ে গিয়ে ওদের দৌড়মু, ওই মানে শক্তিটা পাইতেছি না, চোখের সামনে দিয়ে। পরে প্যাকেটটা খুললাম, খুলে দিই লবণের প্যাকেট একটা, 15 টাকা না 20 টাকা দাম, ওই লবণের প্যাকেট একটা, হাতে পয়সা পড়ছে একবারে মাটির ভিতরে। কী করবো আমি বুঝতে পারতাছি না, আইফোন নোকিয়া সব নাই, কিভাবে কি করবো? পরে বাসায় ফোন দিই নেই আমার, আমি কি করবো, মাথা কাজ করার কথা, কাজ করতেছে না। পরে নরসিংদী চলে যায়, বোনের বাসায় বা ভাইও থাকে, মেজো ভাইয়ের কাছে, বাসায় চলে যায়, মাথায় পানি টানি ডালে, মেজো ভাই সাহস দেয়, যারা আইফোন গেছে তাতে কী হয়েছে, অনেক সময় যে ছিনতাই করে নিয়ে যায়, হ্যাঁ তুই তো আর মিথ্যা কথা বলবি না, যাক। পরে বড় ভাইয়ের ফোন দেওয়ার পর বড় ভাইয়ের আগারে করে, না 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 আইফোন এই সেই, আমি বিশ্বাস করি না, এই সে অনেক কথা বলে। ভাই আমার প্রতি খুব রাগ হয়, আব্বাও বলে যে কোথায় হারাইছে আমার নিয়ে যা। আমি বললাম যে এখন গেলে কি আর পাবেন ওখানে? অনেক কথা বলার পর মানে ফ্যামিলিতে বাবা মার সাথে বড় ভাই একটু রাগারাগি করে ওরা, যে এটা আপনার ছেলেরে দিছিলাম বিশ্বাস করে, ফোনটা তো নিয়ে গেল, অনেক কথা বলে। তো এভাবে নিয়ে যায়। তো আমি আবার আসার সময় বাসে অনেকের সাথে আলোচনা করি, ভাই আমার আইফোনটা নিয়ে গেছে। তো অনেকে বলে এই চক্রটা এখানে এখনও পর্যন্ত আছে, এটা অনেক আগে থেকেই এই চক্রটা এখনও কাজ করে। একভাবে মহিলারা আসে, অনেক সময় পুরুষ আসে, বিভিন্নভাবে সিস্টেম করে জিনিসটা, বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে গায়েল করে, এভাবেই তারা করে কাজ, পরে মরে যেন মানে
ব্যক্তিগুলা তারা এরকম ব্যক্তিগুলোরে ধরে যারা সরল সোজা বিশ্বস্ত, এরকম ব্যক্তিগুলোরে তারা ধরে। দেখে বোঝে ওরা। হ্যাঁ বুঝে, দেখে তার কাছে পারবো না বা ধরা পড়ে যাবো, তখন তারা এটা করে না ওই সময়। তো যাই এভাবে করে ভাইয়ের সাথে কালার হয়ে গেলাম আবার, তখন আর বাড়িতে যাওয়া হয় না, মানে এভাবে ভাইয়ের সাথে রাগারাগি। আবার ওই সেই পুরান বাড়িতে থাকি, তখন সামনে পরীক্ষা দেয় বাবার, 1 বছর অলরেডি হয়ে গেছে, তো ওখানে থাকি। তো সামনে ঈদ উপলক্ষে খুব খুশি আমি, ভাইয়ের সাথে কোনো কথা হয় না, ভাই বাড়িতেই থাকে, হয়তো কয়েকদিন পরে বিদেশ চলে যাবে। তো নতুন একটা খুব সুন্দর একটা শার্ট কিনি, কয়েকটা টাকা পাই, ওই যে প্রাইভেটের টাকাগুলো পাই, মোটামুটি ভালোই চলতেছিল। তো ওই টাকাগুলো নিয়ে আর কয়টা জামা কাপড় পোশাক পরে ব্যাগ টেক নিয়ে আমি গ্রামে চলে যাই। আজকে এবার ঈদ করবো, কারণ অনেকগুলো ঈদ আমি সোনারগাঁয়ে করছি, বাড়িতে জানি ঈদগুলো আমি সোনারগাঁয়ে করতেছিস। তো এই আচরণ করার কারণ একটাই ছিল যে আইফোন না, আরেকটা ছিল, এটা তো অবশ্যই ছিল কি উনি আমার আবার মাঝখানে একবার ফোন দিছিল কি পড়াশোনার খবর জানার জন্য। আচ্ছা। তো ওনার প্রতি আমার খুব অভিমান ছিল, রাগ ছিল। ফোনটা ধরেন নাই? না, ফোন ধরছি, দুইটা বলছিলাম কে আপনি, পরে বলছে আমি বাইজিৎ। তখন আমি বলছি বাইজিৎ নামের আমি কাউকে চিনি না, রাগে থেকে বলছিলাম, অভিমান থেকে বলছিলাম যে বাইজিৎ নামের কাউকে চিনি না, এবং ফোন কাইটা অনেক কান্না করছিলাম আমি। প্রায় 1.5 বছর পরে। এটা কেন করেছিলেন আপনি? উনি আমার কোনো খবরই নেই যে লাইফটা কী করতেছি, পড়াশোনা চলতেছে কিনা, কারণ উনি আমার এই যে স্বপ্ন দেখতো যে আমি মেডিকেল স্টুডেন্ট বা আমি মেডিকেলে পড়াশোনা করবো, একসময় ডক্টর হবো, বা অনেক স্বপ্ন দেখতেন আমাকে নিয়ে। একসময় সবগুলো আমার নিয়ে এখন আর স্বপ্ন দেখে না উনি, কেন দেখে না বা কেন আমার খবর নেয় না উনি, আমি কি এত হয়ে গেছি, এইগুলো আমার কাছে মানে অন্যরকম মানে অভিমান হিসেবে হয়ে গেছে আর কি, যার কারণে আমার একটা অভিমান চলে আসছে। আমি বলছি যে ফোন দিলে এরকম বলছি আর কি, যার কারণে বাসায় যাওয়ার পর উনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, বললে তুই না ফোন দিয়ে ধরা পড়ে বললি যে কে আপনি চিনি না, বাইজিৎ নামের কেউ ভাই নাই, তাই এখন আইসুসকে আমার বাড়িতে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে আমি বলছি ঠিক আছে, আমি ল্যাপটপ নিয়ে চলে যাই। তো বাসার ভিতর থেকে ল্যাপটপ আনতে গেছি, এমন সময় উনি আবার ধরছে, আবার মারতে গেছে, পরে আবার ঘাড়ে থাপ্পড় দিছে, পরে আবার ধাক্কা দিয়ে আমি ঠিক আছে আমি তো চলে যেতেছি। পরে পুতা ছিল ওই যে গ্রামে যে পাড়া পুতা, ওই পুতা দিয়ে ডিলার দিতে চাই, ওই ল্যাপটপের উপরে গিয়ে পুতাটা পড়ে, ওই যে বাটনগুলো আছে ওগুলো ভেঙে যায়। আর তখন আমার খুব রাগ হয়, তো পিছন দিকে বাইরে একটা ধাক্কা দিই আমি কখনোই বাইরে মারার মতো, কারণ আজও পর্যন্ত আমি জানি অনেক সময় অনেক বাড়িতে যখন বিচার হয় ভাই অনেক সময় এই কথাটা বলে, অনেকের কাছে হয়তো বলছে যে বড় ভাইকে আমি মারছি, ভাই বলে যে আমার ওই ছোটো হয় আমার মারছে, কিন্তু না আমি আজ যদি ভাই হয়তো বা শুনতেছে, ভাই প্রবাসে থাকে আমি জানি হয়তো বা শুনতেছে আমার কথাটা, আমি ভাইকে মারার জন্য বা জানি আমার রাগটা কন্ট্রোল করতে পারতেছি আমি। লাস্টে পাটা নিয়ে কী করছি, নিজের মাথায় নিজে বাড়ি দিয়েছি, কারণ রাগ তো আমি কন্ট্রোল করতে পারছি না, হাতের কাছে যে গ্লাস আছে এরকম নাই যে একটা গ্লাস ভাঙি, রাগটা কন্ট্রোল করি আমিও পারতেছি না। যে ঈদের আগের দিন আসলাম আমি ঈদ করার জন্য, ভাই এভাবে তারাই দিতেছে আমারে, খুব রাগ হয়েছে আমার। ওনারে আমি পিছন থেকে ধাক্কা দিয়েছি জাস্ট, কিন্তু এটা প্রচার হয়েছে কি আমি ওনারে মারছি, এছাড়া অন্য কিছুই না। পরে চলে আসি ওখান থেকে, খুব কষ্ট পাইয়ে চলে আসি, তো খুব কষ্ট পাই বাসায় চলে আসি, আসা সেই স্কুলে আবার পরের দিনের ঘটনাটা। জি, সারা রাত্র কাটায়, তো সকালবেলা আমি ঈদের দিন উঠতে একটু দেরি করে ফেলে। হ্যাঁ, তো আমাদের পাশে যেই ঈদগাতে এটা নামাজ শেষ, দূরে কোথাও গিয়ে নামাজ পড়তে হবে, তো ওখানেও প্রায় নামাজ পড়া শেষ পর্যায়ে, তো আমি ভাবলাম যে গোসলটা করে দ্রুত চলে যাই নামাজ পড়ার জন্য। তো আমি ওই জায়গায় যে ছোটো ছাত্রছাত্রী পড়াইতাম না, তো এদের ভিতরে একজন ছিল খুবই মানে ও ক্লাস 4-এ পড়তো, তো ও কী করছে ওদের বাসায় বেড়াইতে আসছে ঈদ উপলক্ষে, ছোটো আরও 2টা বাচ্চা ওদেরকে নিয়ে আমার এই স্কুলে আসছে, স্যারের সাথে দেখা করে গিয়ে ঈদের সকালবেলা স্যারকে ঈদ মুবারক জানে আসে। তো ওরা টোটালে 3টা বাচ্চা আসছে, ওর সাথে আরও 2টা বাচ্চা। হ্যাঁ, ওর নাম মেবি আশা, হ্যাঁ আশার সাথে আরও 2টা বাচ্চা আসছে। তো আসার পরে ছোটো একবারে, তো আমি বললাম যে এরা কারা, বললো যে ওরা আমাদের আত্মীয় হয়, ওরা আমাদের বাসায় বেড়াইতে আসছে। আমি ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি পুকুর থেকে গোসল করে আসি। তো আমি পুকুর থেকে গোসল করে বাসায় আসলাম। এই ভিতরে আবার কি করলো ওরা স্কুলটা কি করে বিভিন্ন জায়গায় খেলাধুলা দুষ্টামি ফাইজলামি করতেছে, সময় ব্যয় করতেছে। তো একটু পরে বললাম কি করা যায়, তো আমি যে এলাকা থাকতাম এই এলাকায় আবার সাইফুল ইসলাম সবুজ ভাই নামে একজন পরিচিত আমার ফ্রেন্ডের মতোই হয়ে যায়। উনি বলে মিজান ভাই চলেন আমি আর আপনি আমাদের বাসায় একসাথে শ্যামাই খাবো ঈদের দিন। আমি বললাম ভাইয়া আমার তো মনটা ভালো না, বাড়ির যে ঘটনাগুলো ঘটছে ভাইয়ের সাথে, এই ঘটনাগুলো আমি আবার কারোর সাথে বলতাম না, বা এরকম ব্যক্তি ছিল না, কার সাথে বলবো, কারো কাছে কিছু বলিনি। তো এইভাবে করে ওনার বাসায় ওই বাচ্চাগুলো নিয়ে ওনাদের বাসায় চলে যায়। তো চলে যায় ওই বাচ্চাগুলোরে আপনার খাটে উঠাইয়া বিভিন্ন শ্যামাই বিভিন্ন মিষ্টি মুখ করাই, পরে ওই জায়গা থেকে নিয়ে আসি। তো এমন সময় মাইকের আওয়াজ শুনতে পাই যে হারানো বিজ্ঞপ্তি, 3টা বাচ্চা হারানো গেছে। হ্যাঁ, শুনতে পাই 3টা বাচ্চা হারানো গেছে, ওদের নাম উল্লেখ করতেছে। তা আমি আবার ওদিকে আবার করি, ঈদের দিন বাচ্চা হারানো গেছে, কে বা কারা আমি জানি না। ওদেরকে আবার স্কুলের এক পাশ দিয়ে বলি যে তোমরা যাইতে পারবো না, হ্যাঁ যাইতে পারবো। তো এখানে আবার 2টা পুকুর আছে, আমার আবার ভয় কাজ করে যে বাচ্চাগুলো যদি পুকুরে পুকুরে যাইতে মারা যেতে পারে। পরে ভাবলাম অনেক কিছু দুশ্চিন্তা করতেছি,
পরে ওরা চলে গেছে, আমরা দুজনে চলে আসছি উদুমগঞ্জে, আমাদের ওই এলাকার একটা বাজার উদুমগঞ্জে চলে আসছি। তো এমন সময় এই সাইফুল ইসলাম সবুজ আমার সাথে আসছিল, ওনার নাম্বার একটা ফোন আসছে, আসার পরে বলছে যে সবুজ তোর সাথে কি মিজানে? হ্যাঁ রে, স্কুল আইতে গো। এইভাবে বলতেছি, মানে কিছু লোক স্কুলের সামনে দাঁড়ায় রয়েছে লাঠি বান্ধা নিয়ে, বুঝছেন। পরে আমি গাড়ি নিয়ে চলে আসলাম ওনাকে নিয়ে, মানে সিএনজির সামনে বসছিলাম। তো পরে যিনি গাড়ি ড্রাইভার ছিলেন ওনাকে বললাম, ভাইয়া আপনি গাড়িটা এনে রাখেন না, গাড়িটা একটু সামনে নিয়ে যান, যেহেতু ওরা এনে আসে। কী হয়েছে আমি তো আর জানি না, কারণ রাগের মাথায় অনেক কিছু হয়ে যেতে পারে। ওরা একটু সামনে নিয়ে গেল, দেন সামনে নিয়ে যাওয়ার পরে আমি আমার স্কুলের রুমে চলে গেলাম, ডাইরেক্ট রুমে। তখন ভাবতেছিলাম ঘটনা কী হলো, বাচ্চাগুলো কি মারা গেল নাকি, মানে পুকুরে পুরে কিনা, মানে আমার দুশ্চিন্তা এটা, ওদেরকে তো বিদায় দিলাম পরিপূর্ণভাবে, বাড়িতে জানে নাকি, মানে কী হয়েছে ঘটনাটা বুঝতেছি না আমি। পরে সবুজ তো নামে গেছে, আগে সবুজ জিজ্ঞেস করলো আরে কই স্কুলে চলে গেছে জানে। পরে সবাই দৌড়ে গেছে স্কুলে গিয়া, কীভাবে বিশ্বাস করবেন না যে মানে চুলগুলাতে একজনে ধরছে, শার্টে ধরছে একজনে, মানে কুকুরে যেভাবে ধরে না লাঠি বান্ধা এইভাবেই পিটাইছি স্কুলে মাঠে ফেলাইয়া আপনাকে। হ্যাঁ, এখনও পিঠে দাগ আছে, সেইভাবে মারছে। আমি একজনের পায়ে পর্যন্ত পড়ছি, আমার মায়ের না। ঈদের দিন সকালবেলা তখন 10:30 11টা বাজে, অনেক মহিলারা পর্যন্ত কান্না করে দিয়েছে এইভাবে একটা মানুষের মারে, মানে চতুর্পাশে গুল হয়ে দাঁড়ায়, কেউ লাঠি দেয়, কেউ লাঠি দিয়ে পিটায়, এইভাবে পিটাইতেছে, ইচ্ছা মতো মারতেছি। আমি কান্না করতেছি যে আমার কেন মারেন। পরে একজন শুধু নেতা, উনি বলতেছে মার ইচ্ছা মতো মার হেরে মারতেছে। পরে এক মুরব্বী আসছে, ওনার এলাকারই গণ্যমান্য ব্যক্তি, ওনার পায়ে পড়লাম, উনি বাধা দিতেছে, ওনার ছেলেরে থাপ্পড় মারছে, যেই তুই মারস কি জন্য, উনি বলছে তাই মারি। প্রত্যেকের স্লোগান একটাই যে উনি বলছে তাই মারতেছি, ব্যাকগ্রাউন্ডে কী হয়েছে তা কেউ জানে না। পরবর্তীতে আমার যেগুলো কী হয়েছে বললাম যে কাকা আমি নিজেও জানি না, ওরা জানে না কী জন্য মারছে। পরে উনি এসে বলতেছে আমারে যে 3টা বাচ্চা হাইজে কইছে, এটা ছাড়া কেউ জানে না। পরে ওই বাচ্চাগুলোর থেকে স্টেটমেন্ট যখন ওদের মৌখিকভাবে কিছু নিচে, ওরা বলতেছিলেন যে না স্যারে তো আমাদের কিনে ওই বাড়িতে শ্যামাই খাওয়াইছে, আমার শ্যামাইকে দেখেছিলাম তো এই জন্য। তাহলে 2 ঘন্টা কয়েছিলি, আমরা স্কুলে আশেপাশে ঘোরাঘুরি করছি, সারাক্ষণ কে এই জায়গায় ছিলাম। ওই যে আমি গোসল করছি ফাঁকাতে, যে স্কুলে সকালেই তো ওরা চলে আসছে, স্কুলে ঘুরতেছে, আমাকে নিয়ে ওদের বাসায় যাইব, মানে এদিকে পড়াতেন আপনি? হ্যাঁ, একটারে পড়াইতে, আমার 2টা তো বেড়াইতে আসছে। তো এই জন্য ওরা ভাবলো যে ছোট ছোট বাচ্চারা কোথায় গেল, এটা নিয়ে ওরা আবার অলরেডি মাইকিং হয়েছে যে হারানো বিজ্ঞপ্তি। তো এইটা কেন্দ্র করে ওরা মারছে। উনি বলতেছে তাহলে তো আমি বিষয়টা জানি না। তো এখন ওরা বিচারে বসবে, বলছে যে এটা নিয়ে একটা বিচার হোক। এবং মানে আমার সারা শরীরে আমি কিছু বলতে পারতাছি না, সারা শরীর জখম হয়ে যায়, এমনভাবে মারছে। পরে কেউ দেখতে আসে না আশেপাশের। পরে ওদের যে বাসার অনেক মহিলারা কান্না করতে করতে অনেকে চলে আসছে এই বাসা আমার দেখার জন্য। আরে দূরের ছেলে, কেউ এলাকার আত্মীয় নাই বিদায় আজকে আরে কীভাবে মারছে, এলাকার ছেলেরে মারতে তাহলে দেখতি 2 পক্ষ কীরকম ঝগড়া হইতো, অনেক কথা বলতেছিল। তো এমন সময় আমি আবার ওই একটা বাড়িতে প্রাইভেট পড়াইতাম, ওনারা আবার ওই এলাকার ভিতরে খুব প্রতাপশালী, খুব ভালো একটু। তো ওনারা এই খবরটা পাওয়ার পরে ওরা বলতেছিল এত বড় সাহস আমার বাড়ির মাস্টারে মারছে, হ্যাঁ এটা নিয়ে একটা বিচার হওয়া দরকার। তো এটা নিয়ে তারা আবার 2 পক্ষ, হ্যাঁ উনি আমার আবার এক দলে নিয়ে গেছে, বুঝছেন, এক দলে নিয়ে ওরা বলতেছিল যে এটার বড় ধরনের একটা সৌরা না হইলে হবে না। পরে আমাকে ওরা চেক করলো, আবার কিছু টাকা দিল যে তুমি সোনাগাঁয়ে চৌরাস্তায় চলে যাও, ওখানে গিয়ে তুমি এক্সরে করো, দেখো শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো সমস্যা হয়েছে কিনা। পরে আমি চেক আপ করলাম, মোটামুটি কোনো কিছু ধরা পড়ে নাই, বলে কিছু ওষুধ দিল আমারে, মোটামুটি খাইলে ঠিক হবে। এর আগের দিন বাইরে তো আমাকে ঈদের আগের দিন তো বের করে দিলি, এর পরের দিন হলো এই ঘটনা। গ্রামে আবার বড় ভাইয়া ওই যে ঘটনার পর ভাইয়া বলছে বাইরে মারছে, এর পরের দিন আবার বিচার বাড়িতে, মানে একই দিনে 2 বিচার। এক হলো সোনারগাঁয়ের ঘটনা, কিন্তু বাড়িতে কেউ জানতেছে না, এই যে মার দূর করছে আমারে কেউ জানতেছে না বাড়িতে। আর গ্রামে হয়েছে কি, গ্রামের যে মুরব্বীরা আছে তাদেরকে নিয়ে বড় ভাই বিচার বসছে যে আমি আর ওদের সাথে থাকবো না, যা ওর হয়েছে, আমি যত টাকা কামাইছি তো কামাইছি, এখন আমি আলাদা হয়ে যাবো, আমি বিনু হয়ে যাবো, ওরা একসাথে আমি আলাদা, এভাবে করে তারা বিনু হয়ে যাবো, এই ডিসিশন নিয়েছে বড় ভাই। তো তারপর দেখা যাচ্ছে যে ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছে বড় ভাই যে উনি আলাদা হয়ে যাবে, মেজো ভাইটা আলাদা করে দেবো, যে আলাদা হওয়ার আলাদা হয়ে যাবে। মানে আপনার এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত এত বড় আউটব্রাস্ট? হ্যাঁ, যে ফ্যামিলি আলাদা হয়ে যাবে সবাই। তো ডিসিশন যা তাই, বাড়িতে বারবার ফোন দিতেছে যে বাড়িতে আয়, সবাই তো আলাদা হয়ে যাবো, বিনু হয়ে যাবো, তুই আস। আমি বললাম যে আমি কীভাবে যাবো, কারণ আমার তো এখনও বিচার, আবার যে এখানে বাইরে জখম করে ফেলাইছে, আমি তো আর বলতে পারতেছি না বাড়িতে। তো বাড়ি তো বড় ভাইয়া বারবার বলতেছে ও আসবো না কেন, অবশ্যই আসতে হবে, হিসাব নিব সব, কারে কী দেবো, মাস শেষে কে কত টাকা বাবা আমাকে দিবে, সব ডিসিশন দিতে হবে আজকেই। একই দিনে 2 বিচার হয়েছে, বিচার পড়ছে ওইটাও এইটাও, কিন্তু আমি এটা বলিনি। পরে আমি এই বিচারে সবাই বলতেছে কী করা যায়। রাত্রে যখন শুয়ে রয়েছে, আমি যেই ইয়েতে স্কুলের যে রুমে থাকতাম, ওই বাড়ি থেকে যারা মারছে আমারে তাদের থেকে কিছু লোক আসছে, আইসা বলতেছে বাবা তুমি চাইলে বিচারটা বড় করতে পারো, আবার তুমি চাইলে ছোট করতে পারো, তোমার পক্ষ যারা নিছে তুমি যদি
ওদের পক্ষ নিয়ে আরও কথা বলো, তাহলে আমাদের প্রতি ওরা জুলুম করবে, বেশি বড় মানে বিচারটা বেশি বড় হয়ে যাবে, জিওগ্রাফিটা তার বাড়তে পারে, কাজে তুমি এক কাজ করো, ঝগড়া যেন না বাড়ে, তুমি ওইভাবে করে বলবা যে বিচারটা এইভাবে করে করতে। তা আমি বললাম এটা বিষয়টা আমি জানি না, এখন কি করা যায়। না তুমি পারবো বাবা, হাতে পায়ে ধরে যেভাবে এটা করো। পরে আমি বললাম যে ঠিক আছে। পরে সকালে বিচারে যখন সবাই বসলো তখন বললাম ঠিক আছে, যেহেতু ওরা যেহেতু আমার ভুলটা বুঝতে পারছে, যে এরা শুধু শুধু ওই কিছু মানুষের কথা শুনে আমার গায়ে হাত তুলছে, শুধু শুধু একদম, যে বাচ্চাগুলো তো আদৌ কেউ নিয়েও যায় না, বাচ্চারা জাস্ট আসছে আমার সাথে, ওই একবারের দিকে মিষ্টি খাইছে, সামাই টামাই খায়, আবার ঠিকই চলে গেছে। কিন্তু এর ফাঁকে তো বলতেছে বাচ্চা কিডনে বা গায়েব হয়ে গেছে, এরকম কথা বললেই, বিভিন্ন মিথ্যে কথা বললে কি ওর গায়ে হাত তোলা হয়েছে। পরে জরিমানা স্বরূপ পরা প্রায় 1000 টাকা দিছে, মাত্র 1000 টাকা ওষুধের টাকা দিছে। পরে এই কথাটা ওদেরকে বলিনি, আমি জানি আবার ওই টিউশনি করি, তাদেরকে বললে আবার তারা রাগার নিয়ে দেবো যে 1000 টাকা কি জরিমানা হয় নাকি। আমি আর কিছু বলিনি, এটা না বলে ওখানে ক্লোজ করে ফেলাই। যে বাড়িতে খবর নেই যে বাড়িতে নাকি বড় ভাই আলাদা হয়ে গেছে, মেজো ভাই আলাদা করে দিয়েছে, সেজো ভাই যিনি আছে 3 ভাই বিয়ে করছে, তো 3 ভাই আলাদা হয়ে গেছে। এখন আমরা যে 3 ভাই আছি, বাবা মার সাথে আর ছোট একটা বোন আছে, আরেক বাকি বোনগুলোতে বিয়ে হয়ে যায়, আর একটা বোন শুধু আছে। তো এইভাবে করে ওদের সাথে আলাদা হয়ে গেলাম গা। তো এর ফাঁকে আবার আমার পরীক্ষার রেজাল্ট চলে আসে, মেট্রিক পরীক্ষা দিয়েছি, রেজাল্ট আসে A+ পাই আমি। তখন স্যারদের সাথে আলোচনা করি, স্যার কী করা যায়। মিজান তুমি তো 2টা বছর স্কুলে ছিলা, পড়াশোনা করলা, A+ও পাইলা, এখন তুমি একটা ডিসিশন নাও কী করবা। তো জেনারেলে পড়াশোনা করার যদি চিন্তা ছিল, স্যাররা আমাকে মতামত দিল, দেখো জেনারেলে পড়াশোনা করে তুমি ভবিষ্যতে হয়তো তোমার অর্থনৈতিক তো খারাপ, চাকরি জীবনে হয়তো তেমন নাও করতে পারো, কাজে তুমি কাজ করো, ডিপ্লোমাতে চলে যাও, এখানে ইঞ্জিনিয়ারিংটা একটা রেজাল্ট নিয়ে ভালো কিছু করতে পারো, আশা করা যায় কারিগরি শিক্ষা বোর্ড থেকে। পরে ওনাদের কথা মোতাবেক আমি ওই অনলাইনে ফর্ম ফিল আপ করলাম, আমি ঢাকা পলিটেকনিকে চান্স পেলাম। হ্যাঁ, চান্স পাওয়ার পরে এখন ঢাকা আসবো, কিন্তু ঢাকা আমার পরিচিত কেউ নাই, আমি কোথায় যাব। বাবার সাথে গেলাম, বাবা আমাকে ঢাকা পরিচিত একজন কারো কাছে দিয়ে আসেন, আপাতত টিউশনি হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে হয়তো নিচে একটা মেসে একটা উঠতে পারবো, কিন্তু টাকা ইনকাম ছাড়া তো আর আমি কিছু করতে পারবো না। পরে আব্বার কথা বলার পরে আব্বা আমাকে নিয়ে আসলো, আমার এক ফুফাতো বোনের বাসায় নিয়ে আসলো, এই শান্তিবাগ উনি এখনও থাকেন। উনি আবার কাজ করে মানুষের বাসায়, খুব কষ্ট করছে লাইফে উনি, তো এই বাসায় এনে দেয়। তো উনিও মনে করছে আমি যেহেতু থাকবো, সেহেতু হয়তো মাস শেষে কিছু টাকা হলে তো দেবো ওনাকে, কিন্তু আব্বা তো মনে করছে এনে থাকলে হয়তো টাকা দিতে হইব না। তো যখন 1 মাস থাকার পরে আফাই বললো যে ভাই আমার কিছু টাকা দিলে উপকার হয়, এইভাবেই বললো। তা আপা তো খুব কষ্ট করে চলে, ঢাকা থাকাটা ভাড়া, অনেক কিছু ব্যাপার সেবার আছে। পরে খুব কষ্ট করে আব্বা 1000 টাকা হয়তো বড় ছেলেদের কাছ থেকে, মেজো ছেলের কাছ থেকে কিছু টাকা নিয়ে ওখান থেকে আমাকে কিছু টাকা দিত। আব্বা আম্মা সর্বোচ্চ সহযোগিতা করতো, আমার আব্বা আম্মা সর্বোচ্চ দিয়ে আমাকে চেষ্টা করতো যেন আমি পড়াশোনাটা ঠিকমতো করে একটা রেজাল্ট নিয়ে ওদের কাছে যাইতে পারি, ভালো একটা অবস্থান তৈরি করতে পারি। দেন এর ফাঁকে আরেকটা হচ্ছে যে মাঝখানে একটা কথা আমি মিস্টেক করছি, সেটা বলি। সেটা হলো ডিস্ট্রিক্টের যে ডেস্টিনির যে বিষয়টা, ওইটা আমি আবার গ্যাপ হয়ে জায়গা, যে ওদেরকে একটা বড় প্রোগ্রামে থাকতে হবে আমাকে, যে এই প্রোগ্রামে যদি তুমি থাকো, আমাকে ওরা বললো এই প্রোগ্রামে যদি থাকো তাহলে তোমার একটা তাদের 3 দিন ব্যাপী একটা কোর্স হয়, ট্রেনিং কোর্স হয়। এই 3 দিন কোর্সে তোমাকে থাকতে হবে। 3 দিনের কোর্স থাকতে হলে তোমাকে আমি একটা পদবিতে আসি, এই পদবিটা চেঞ্জ করে তোমাকে এই পদবিতে যাইতে হবে, ওদের কোম্পানির মার্কেটিং প্ল্যানে যেটাকে বলে। তো ওই প্ল্যানে যাইতে হলে আমাকে নির্দিষ্ট কিছু টাকা দেওয়া, আমাকে একটা প্রোডাক্ট পারচেস করতে হবে, এইরকম প্ল্যান আর কি। তো আমি যখন বাড়িতে যাই তখন আমি চিন্তা করি এই মুহূর্তে যে আমি এই অবস্থানটা নিতে পারি, তাহলে ঢাকা গিয়ে অন্তত এখান থেকে কিছু টাকা ইনকাম হলে আমার একটা অবস্থান হয়ে যায়। আমার একটা চিন্তাই ছিল একটা, এই টাকা আমি কাছ থেকে পাবো, মিনিমাম মানে 5000 টাকা হইলে হয়ে যায় একটা পদবীর, বা কিছু টাকা দিলে আমার একটা লেভেল তৈরি হবে আর কি, নতুন একটা লেভেল। তো বলতে 5000 টাকা তুমি ম্যানেজ করো, আমার আপলাইন বললো বাকি টাকাটা আমি ম্যানেজ করবো, মানে সমস্যা নেই, এটা বললো। তখন আমি টাকা পাইতেছি না। এখন আমার কাছে একটা চিন্তা হইলো যে আমি এই কোচিং সেন্টার বা 3 দিনের যে কোর্সটা হয়, ট্রেনিং সেন্টারে 3 দিনের যে ট্রেনিংটা হয়, ট্রেনিংটাতে ঢুকতে পারি তাহলে আমার জন্য বেস্ট। এখন আমি টাকা পাই কই, আমার মাথার ভিতরে মানে এমন বাজে তারা কাউন্সিলিং করে ঢুকাইছে যে টাকা যেখান থেকে আনতে হবে, চুরি করো দাঁড়ি করো, টাকা তো আমাকে আনতে হবে। তখন আমি বাধ্য হয়ে আমার পাড়া প্রতিবেশী একজনের বাসা আছে, ওনাদের বাসা যাতায়াত হইতো, খুব ভালো সম্পর্ক ছিল, ওনাদের কাছ থেকে আরেকটা ফোন আমি নিয়ে আসি, না বলে নিয়ে আসি, চুরি করি, এটাকে চুরিই বলে, নিয়ে আসি। এবং আমার প্ল্যান হলে আমি হয়তো উনি আবার কী বলছে যে তুমি আপাতত টাকাটা দিলে কয়েকদিন পর আবার ইনকাম করে দিতে পারবা। পরে আমি ওই ফোনটা আনার পরে ওই ফোনটা একজনের কাছে দিয়ে আমি বলছি যে 1 সপ্তাহ পরে ফোনটা আমি আবার নিয়ে যাবো আপনার কাছ থেকে, 5000 টাকা আপনি আমাকে যেভাবে হোক দেন। পরে উনি আমাকে 5000 টাকা দিল, দেওয়ার পরে ওখানে ট্রেনিং সেন্টারে 3 দিনের কোর্সটা করলাম, করার পরে দিয়ে কোনো উপকার নাই। মানে তারা যেইভাবে ব্রেন ওয়াশ করে কাউন্সিলিং করে আমাদেরকে এই কাজগুলোতে ইনভলভ করছে, সেই পরিমাণে আমরা আগাইতে পারতেছি না করতে বলে আপনার ব্যর্থতা, আপনি পারতেছেন না এটা।
পরে আমি ছিলাম যেই কারণে আমি টাকা মোবাইলটা নিয়ে এই বন্ধক দিয়ে টাকা নিয়ে যে কাজটা করলাম, কিন্তু ওই কোনো সৌর হইল না আমার। আমি যেন আবার কলঙ্কিত হয়ে গেলাম, খুব খারাপ লাগতেছে নিজের কাছে যে কি করা যায়। তখন ওই মোবাইলটা যেভাবে ওদের কাছে পাঠাইতে হবে, তো বাড়িতে এটা নিয়ে আবার আলোচনা হয়েছে, মোবাইল নিচ্ছে কি মোবাইল। 2-1 দিন আগে আমি চাইছিলাম মোবাইলটা ওর হাতে দিয়ে আসি, যাদের বাসা থেকে আনছি। তো ওরা কীভাবে কী করে জানি না, ওরা আমাকে একদিন ডাকে, সন্দেহবোধন ডাকে, ওই বাসার ভাবি ডাকে বলে যে এরকম এখান থেকে মোবাইল চুরি হয়েছে, আমরা বিভিন্ন মাধ্যমে এটার তদন্ত করতেছি। পরে আমি আর কিছু বলি না, গার্ডটা নুয়ে আইসা পড়ি। পরে আমাদের ওই পাশে মামা ছিল, মোস্তাক মামা, ওনাকে বলি মামা, বা জনি ভাই আছে, ওনাকে বলি ভাই ঠিক আছে আমি মোবাইলটা নিয়েছি, আমি মোবাইলটা 2-1 দিনের ভিতরে দিয়ে দেবো, এটা নিয়ে আর বড় কিছু করার দরকার নেই। পরে যার কাছে মোবাইল বন্ধক দিয়েছিলাম, বন্ধক তো 5,000 টাকা নিয়েছিলাম, সে আমার কাছ থেকে 11,000 টাকা নিয়েছে, যে এখন নিতে গেলে তোমার 11,000 টাকা দিতে হবে, নোকিয়া বাটম মোবাইল আর কি। কিন্তু ওই মোবাইলটা আমি দেবো, কারণ তার কাছ থেকে যে মোবাইলটা আমি নিয়েছিলাম। পরে ওই 11,000 টাকা দিয়ে আমি নিজে ওই আপলাইন যিনি ছিলেন লিডার, ওনার হাতে পায়ে ধরে ওনার কাছ থেকে কিছু টাকা নিয়ে ওনারে বললাম যে আপনার নিয়ে তো আমি কন্টিনিউ কাজ করবই, কাজে আপনি আমাকে এই সহযোগিতাটা করেন। ওনার কাছ থেকে ওই বন্ধক মোবাইলটা নিয়ে মোবাইলটা আমি দিয়ে আসি। কিন্তু আদৌ অবধি ওই মোবাইলটা ওই একটা পরিস্থিতির শিকার হয়ে ওই মোবাইলটা আমি আনছি। দেন তারপর আব্বা আম্মাকে বইলা ওই যে ঢাকা চলে আসলাম, শান্তিনগর আপার বাসায় থাকতেছি। কিন্তু মাস শেষে আপায় বলে আমাকে কিছু টাকা দিলে আমার জন্য উপকার হয়, 1,000 হোক 2,000 হোক টাকা দিলে হয়। এর ফাঁকে ডেস্টিনির আর কোনো খবর নিতেছি না, বললাম যে না এটাতে আর যাবই না, একবারে ডিসিশন ফাইনাল যে এই লেভেলের কাজ আর করতেছি না, শেষ। দেন তারপর আপারে না থাকি, অভাবের খুব তাড়না বুক করতেছি নিজে থেকে। ঢাকা পলিটেকনিকে ক্লাস করি, সেই সকালবেলা যাই, 8টা বাজে যাই, ক্লাস করে হয়তো 1টা বাজে চলে আসি, নিজে বাসায় থাকি। কিন্তু টিউশনি ম্যানেজ হইতেছে না, কারণ ঢাকাতে পরিচিত ছাড়া তো টিউশনি সহজে দিতে চায় না, একটা পরিচিতের ব্যাপার স্যাপার আছে। তো এইভাবে করে ডে বাই ডে চলতেছে। তো হঠাৎ করে নিজের ভিতরে জাগলো যে কী করা যায়। তো এক কোচিং সেন্টারের লেখা আছে নিচে যে কোচিং সেন্টারের বিভিন্ন পোস্টার বিলি করার জন্য বা বিভিন্ন দেয়ালে লাগানোর জন্য ব্যক্তি দরকার আর্জেন্ট। হ্যাঁ, তো ওদের সাথে যোগাযোগ করে ওদের কাছে গেলাম, যাওয়ার পরে ওরা বললো ঠিক আছে আপনি লাগাইতে পারবেন, বললাম হ্যাঁ। তো রাত্রে 11টা বাজে ব্যানে করে বিভিন্ন জায়গায় গিয়া টুলেট, তারপরে বিভিন্ন কোচিং সেন্টারের ইয়েগুলো আছে না, ওইটা আমি বিভিন্ন জায়গায় লাগাই। তো ওরা প্রায় কোনো সময় 300 টাকা দেয়, খরচের টাকাও দেয় 100, এরকমভাবে 400। কোনো সময় দুজনের কাজে দুজন ব্যক্তির কাজ একজনে করলে তারা দুজনের রোস্টাই দেয়। এভাবে করে কয়েকদিন করার পর কিছু টাকা হয়ে যায়। এটা আমি আবার ওই আপারে জানি না, এই যে বাসায় থাকি ওই জানি না। তো এভাবে করে কয়েকদিন যাওয়ার পরে দেখি এই কাজটা খুব হার্ডলি কষ্ট হয়ে যায় রাত্রে করতে গেলে। আমার সকালে উঠে আবার ক্লাস করতে পারি না, ঢাকা পলিটেকনিক কষ্ট হয়। হ্যাঁ, সকালে পড়ে আবার ক্লাস, প্রতিদিন ক্লাস না করলে আবার অনেক কৈফিয়ত দিতে হয়। ঢাকা পলিটেকনিকের বিষয়টা আবার এরকম, ক্লাস না করলে আবার ক্লাসের উপর আবার মার্ক আছে। জি। তো এখন আমি ডিসিশন নিলাম কী করা যায়। তো রাত্রের জায়গা কাজ করে সকালে পারি না, এখন ভাবলাম যে কয়েকদিন গ্যাপ দিয়ে, শুক্রবার আর বৃহস্পতিবার দিয়ে গ্যাপ দিয়ে 2 দিন অন্য কোনো কাজ করবো আর বাকি দিনগুলো ক্লাস করবো। তো কীভাবে কী করা যায়। তো ঢাকা সিটিটা হাঁটতাম, মাঝে মাঝে সুযোগ পাইলেই হাঁটতাম, হাইটা দেখতাম, মানুষগুলো দেখতাম, চলাফেরা দেখতাম, সব কিছু দেখতাম। তো একসময় এই যে শান্তিনগর এখানে জল খাবারের পাশে যে কর্ণফুলি মার্কেটের ওপর সাইডে এখানে দেখতাম বোর্ডে সকালবেলা কিছু লোক বসে থাকে। তারা বসে থাকে যে কিছু মানুষ এসে তাদেরকে নিয়ে যায়, তাদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করে, রং দেয়, বিভিন্ন কাজগুলো করার জন্য রাজমিস্ত্রি যেটাকে বলে বসে থাকে। তো আমিও ওখানে তাদের মতো কথা বলে অনেকের সাথে বলার পরে বলে তুমি কি পারবা, আমি বলছি হ্যাঁ পারবো। পরে ওদের সাথে সেই 6টা বাজে না বলে আফাডে না বলে ওই জায়গায় চলে যাই, বসে থাকি। কারো বাড়িতে নিয়ে যায়, এই 8তলা 9তলা 10তলা বিল্ডিংয়ে হয়তো কোনো ছোটোখাটো কাজও হয়, অনেক বড়ো কাজ হয়, মেরামত কনস্ট্রাকশনের যে রাজের কাজগুলো ওটি কোনো একটা মিস্ত্রির সাথে আমি করলে হয়তো প্রত্যেক দিনে টাকাটা দিয়ে দেয়, 500 টাকা দিয়ে দেয়। ওইটা নিয়ে হয়তো 3-4 দিন চলি, পরে আবার 2-1 দিন যাই, এভাবে করে কন্টিনিউ চলতেছে। আফা এই বিষয়টা জানে না। তো একদিন আফা এই বিষয়টা বুঝে ফেলে, কিরে তুই প্রায় সময় টাকা দেস আমাকে, কিন্তু টাকা পাস করি, মাঝে মাঝে দিক সকালে চলে যাস, বিষয়টা কি? রাইট, বিষয়টা কি আমরা ছোট্ট একটা বিরতির পর গল্পের শেষ ভাগে ফিরবো। একটা জিনিস প্রথম থেকেই মনে হচ্ছিল যে আজকের গল্পের মেসেজটা কোথায়। একেবারে শুরু থেকেই আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে এই ছেলেটা যে গল্পটা বলে যাচ্ছে খুব র্যান্ডমলি, খুব ভালো বলছে। আমাদের যখন আমরা শুনছি আমাদের চোখের সামনে কিছু গ্রাফিক্স তৈরি হচ্ছে, ভেরি গুড। কিন্তু ঢাকাতে যেহেতু আসছে কিছু একটা করার জন্য, তখন কখনো আসলে চাকরি করার জন্য কখনো কোথাও এরকম অ্যাপ্লাই করিনি বা কখনো উদ্বেগ বা ইচ্ছা প্রকাশ করিনি যে চাকরি করব। তো একদিন সিদ্ধান্ত নিলাম যে ব্যবসা করা যায়। তা ব্যবসা করতে তো পুঁজি লাগে, হ্যাঁ ইনভেস্ট লাগে। তাকে ইনভেস্ট আমি কোথায় পাবো টাকা, কীভাবে কী করা যায়। তো ভাবলাম যে কাজ করি, টিউশনি করি কয়েকটা, আর এমনি রাজের কাজ করতেছে করি, কিছু টাকা সঞ্চয় করি, দেখি কী করা যায়।
তো এভাবে করে করতেছি, কিছু টাকা সঞ্চয় করে ফেলেছি, একটা অ্যাকাউন্ট খুলছি রাজবাংলা ব্র্যাক ব্যাংকে। অ্যাকাউন্টে কিছু টাকা আস্তে আস্তে করে জমা করার পর আব্বাকে জানালাম, আব্বা আমি ঢাকাতে একটা দোকান পাইছি খিলগাঁও তালতলা মার্কেটে, ওখানে আমার একটা দোকান হয়েছে ছোটোখাটো ফুটপাতে, ওই দোকানটা নিতে চাচ্ছি, এই ক্ষেত্রে আপনার মতামত চাইছি। আব্বা বলতেছে যে ঠিক আছে, ভালো হইলে তুমি নাও। আব্বাকে বলতেছে, আব্বা আপনি যদি কিছু টাকা দেন তাহলে ভালো হয়। তো আব্বা বলতেছে ঠিক আছে, আমি দেখি ম্যানেজ করে কোথাও থেকে পাওয়া যায় কিনা। তো আব্বা কিছু টাকা ম্যানেজ করে আমাকে দিয়েছে, ওখান থেকে আমি কিছু টাকা নিলাম, নেওয়ার পর আব্বার মতামতে আমি এই দোকানটা নিলাম তালতলা মার্কেটে। তো এখানে কয়েকদিন দোকান খুব ভালো চলতেছে। তো একা আমি ভাবলাম যে আমি যেহেতু পড়াশোনা করে দোকান চালানো সম্ভব না, তাহলে আমি এক কাজ করি, আমার যে ইমিডিয়েটলি ছোটোটা আছে, ছোটো ভাই, ওর নাম আলোসাইনুর বিজয়, ওকে নিয়ে আসি আমার সাথে। তা আমরা একটা রুম নিয়ে এলাম, ভাড়া থাকি রুমে, আর ওর দোকানের সব মালামাল এবং বেচা কিনা বিষয় বুঝাই দেই। ও চকবাজার থেকে মাল এনে এখানে বিক্রি করে। হ্যাঁ, দোকানের সব হিসাব অবশ্য আমি নেই। হ্যাঁ, মোটামুটি যেমন গতকালকে বৃষ্টি আসছিল, হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি, ও একা পারে না কন্ট্রোল করতে, কারণ উপরে আপনার প্লাস্টিকের দিতে হয়, দিয়া নাহলে যে কোনো সময় চশমা আছে তো, বাচ্চাদের খেলনা টেলনা আছে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দোকানটা কোথায়? এটা হলো তালতলা মার্কেটের এই মসজিদ মার্কেটের নিচে। আচ্ছা, এটা তো এখন দেখা যেতে যে দোকানটা নিয়ে খুব প্যারাশানিতে আছে, কারণ এখানে আবার ওই রাজনীতিবিদ যারা আছে তাদের একটা কি হয়, তাদেরকে তো আমরা ওই এখানে অ্যাডভান্স কিছু টাকা দিছি। দেখা যাচ্ছে যে কোনো সময় রেড পড়লে বা পুলিশরা ভ্রাম্যমাণ যে আদালত আছে তারা আসলে অনেক সময় আমাদের এখান থেকে উঠাই দেয়। হ্যাঁ, উঠাই দেওয়ার প্ল্যান করে বা লাঠি চার্জ করে, অনেক সময় মারধর করে, খুব খারাপ লাগে বিষয়গুলো আমাদের। কিন্তু এখন বর্তমানে একটা স্বপ্ন নিয়ে বাঁচতে, যে ছোটো ভাইটার যদি যেভাবে হোক, আমার একটা অর্থনৈতিক যদি অবস্থান ভালো হয়, আমার যে ছোটো ভাইটা আছে ইমিডিয়েটলি তাকে বাইরে পাঠানোর প্ল্যান চলতেছে, যে তাকে আমি বাইরে পাঠাই দেবো যেভাবে হোক, আলোসাইনুর বিজয়কে। আর আমার বাবা মা যারা আছে তাদেরকে বর্তমানে আমার এই অর্থনৈতিকভাবে আমি, আমার বাবা মা, আমার যে ইমিডিয়েটলি ছোটো ভাই এবং আমার বড় যেটা কিছুদিন আগে বিয়ে করলো, উনি সবাই বর্তমানে একসাথে থাকি, এবং তাদের খরচ মোটামুটি ম্যাক্সিমাম টাকাটা আমি দিই এখন বর্তমানে, এই দোকান দিই। আর হয়তো দু একটা টিউশনি আছে, ওইটা করি। আর আমাদের এলাকায় কিছু স্বেচ্ছায় যেমন আমরা মেঘনাবাসী, আমরা লুটেরচর ইউনিয়নবাসী ফেসবুক গ্রুপ, কয়েকটা গ্রুপ চালাই, যেটার মাধ্যমে এলাকার কিছু ওই সেবামূলক কাজ করি আমরা, যেমন চক্ষু শিবির, রক্তদান, তারপরে রত্নগর বা মা উপলক্ষে কিছু প্রোগ্রাম করেছিলাম। সামনে আমরা MPL সাংস্কৃতিক সন্ধ্যা করলাম, MPL নামে একটা ক্রিকেট টুর্নামেন্ট করলাম। জি। এবং মাদকের বিরুদ্ধে কিছু আমরা র্যালি করি, মাঝে মাঝে অনেক প্রোগ্রাম করি, আলোচনা সভা করি। এই বিষয়ে কিছু সংগঠনের সাথে আমি বর্তমানে কাজ করতেছি। মানে পড়াশোনা করছেন আপনি পলিটেকনিকে এখন? পলিটেকনিকে আপনার কোন ইয়ার চলছে এখন? বর্তমানে রানিং আছে ফোর্থ ইয়ারে। আপনার কমপ্লিট করতে কতদিন লাগবে? আর দু বছর লাগবে। 2 বছর লাগবে। এত সময় কেন লাগছে? আসলে মাঝখানে আবার তো গ্যাপ দিয়েছেন, বারবার গণনা অফ গ্যাপ দিয়েছেন, কিন্তু পড়াশোনা থেকে দূরে সরেনি এখন। এবং যা পড়েছেন নিজের পকেট থেকে পয়সা রোজগার করে তারপরে পড়েছেন। আপনার চাইলে তো আপনার ভাইরা আপনাকে হেল্প করতে পারতো। এখনও জানি যেটা আমার, হ্যাঁ তো মেজো ভাই অনেক সহযোগ করতে, বড় ভাইও করছে, চাইলে পারতো, কিন্তু আমার প্রতি তাদের একটা অনীহা চলে আসার পরে আর আমার প্রতি তারা কেউ করেনি। কিন্তু আপনি নিজেকে বিপথে নেননি, আপনি যেটা করেছেন কোনো অন্যায় করেননি। শুধু আপনার জীবনে আমি দুটো পেলাম, যে 2টা মোবাইল চুরি, তাও 2টার পেছনে যথেষ্ট রকমের লজিক ছিল। অবিশ্বাস করে যে আমি বুঝি আমার ব্যক্তির স্বার্থে বা চুরি আমার একটা হচ্ছে ডেস্টিনির জন্য, আরেকটা হচ্ছে আপনার ফার্স্ট লাইফের গার্লফ্রেন্ডের জন্য। বর্তমান জীবনে কেউ আছে আপনার, কাউকে ভালোবাসেন? না, আমি এখন আর একদমই, কারণ এখন আমি সময় পান না। না, এখন আর সময় পাই না, এখন লাইফটা নিয়ে স্ট্রাগল করতেছি, যার কারণে এরকম কারোর সাথে রিলেশন বা এরকম কিছু নাই। এই গল্পটা কেন বললেন আপনি আজকের এই জীবন গল্পে? বলার কারণ যে প্রথম কথা হচ্ছে আপনার জীবন গল্পের আপস অ্যান্ড ডাউন যদি বলি, সেই অর্থে আছে, এই বয়সে যতটুকু থাকা দরকার ততটুকুই আছে, কিন্তু জীবন গল্পটা আরও বেশি সমৃদ্ধ হতে পারতো যদি আপনি নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়ে ফেলেছেন সেই জায়গাটা থেকে। তারপরেও আমি আপনার গল্পটা নিয়েছি, সেটা আমি আমার জায়গা থেকে আমার লিসনারদেরকে বলবো কেন আমি নিলাম, কিন্তু আপনি কেন বললেন সেটাকে বলেন। আমার প্রথম হলো বড় ভাই আমার প্রতি যে ভুলগুলো আছে, আমি হইতে পারে আমার এই মেসেজগুলোর মাধ্যমে, যে গল্পের মাধ্যমে উনি হয়তো ভুলটা বুঝতেও পারে, আদৌ বুঝবে কিনা আমি জানি না, বুঝতেও পারে। আর ফ্যামিলির অনেক ব্যক্তি আছে যারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা জানে। ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা, সেটা ঠিক আছে, আপনি আপনার লিসনারদের, কিন্তু আপনি ধরেন আপনার ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে আপনি এটা বলছেন, ফাইন, আমি এগ্রি করলাম। কিন্তু আমাকে এটা বলেন যে এতে আমার লিসনাররা যে 2 ঘন্টা শুনলো তাদের লাভটা কি? হয়তো আমার লাইফের স্ট্রাগলগুলো, যে আমি পড়াশোনা এখনও পর্যন্ত ছাড়ি না, যে যত সংগ্রাম ছিল, যত অভাব অনটন ছিল, যত কষ্ট ছিল, হ্যাঁ চাইলে অনেক কিছু করে ফেলাইতে পারতাম। হয়তো এটা শোনার মাধ্যমে তারা বুঝতে পারবে যে আমিও ভবিষ্যতের জন্য পড়াশোনাটা এই ট্র্যাক থেকে যেন অন্য ট্র্যাকে না যাই। আপনার দোকান থেকে কত টাকা আসে এখন? এটা কত মাসে 10,000 টাকা ইনকাম হয়। 10,000 টাকা তো আপনার জন্য অনেক টাকাই।
আমার জন্য অনেক, কিন্তু ফ্যামিলি দিতে হয়তো কিছুই না সে অর্থে, সে কিন্তু অর্থে। বসে থাকলে তো এই টাকাটা আসতো না। এবং এখানে একটা সম্ভাবনা আছে একদিন হয়তো দোকানটা অনেক বড় হবে, জি, সেটাই। আপনার বিজনেসটা হয়তো বড় হবে। জি। এবার আমি বলি যে কেন ওই গল্পটা আমি প্রচার করেছি। প্রিয় শ্রোতা, আমরা সবসময় আমাদের জীবনে সেই সব মানুষদেরকে আইডল করি যাদের সাকসেস রেটটা অনেক হাই। আমি আবারও রিপিট করছি সেন্টেন্সটা, যাদের সাকসেস রেটটা অনেক হাই। ভাই, দুনিয়াতে সফল হওয়া মানুষের সংখ্যা, সাকসেস রেট যাদের অনেক বেশি হাই, হাতে গোনা যাবে। আমরা 700 কোটি মানুষ পৃথিবীতে বাঁচি, তারা যদি সবাই আমাদের সামনে মডেল হন আমাদের নিজের জীবনের জন্যে, তাহলে আমাদের জীবনটার জীবন থাকে না, জীবন হয়ে যায় তেজপাতা। তাহলে আমরা যারা ফেল করছি, আমরা যেই আইডলগুলো আমাদের সামনে দাঁড় করানো হচ্ছে, তারা তো হতে পারছি না তাহলে আমাদের লাইফটা কি হয়ে যাচ্ছে? আমাদের লাইফটা তো মিনিংলেস হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এটাই, জীবন আসলে 2-3টা জিনিসের প্রয়োজন হয়। খুব ছোট করে যদি বলি, একটা হচ্ছে অনেস্টি। আমি যেটাই করবো না কেন, যাই কিছু করবো না কেন, কাউকে কখনো ঠকাবো না, কাউকে কোনোভাবেই প্রতারিত করব না, কাউকে কোনো না কোনোভাবেই আমি আমার কাজের দ্বারা বিপদের দিকে নিয়ে আসবো না। খুব সিম্পল জিনিস, অনেস্ট থাকা। সেকেন্ড ওয়ান ইজ নিজে হ্যাপি হওয়া, নিজে হ্যাপি হওয়া। অ্যান্ড থার্ড ওয়ান ইজ নিজে হ্যাপি হওয়ার জন্য যে কাজটা করতে পছন্দ করি সেই কাজটা খুঁজে নেওয়া। এই 3টা জিনিস জীবনে খুব 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 ইম্পর্ট্যান্ট। এখন আপনার মনে হতে পারে আপনার সামনে ছোটোবেলা থেকে আপনি যা পড়ছেন, যা শিখছেন, যা জানছেন, সেটা যদি আপনার সামনে এরকমভাবে দাঁড় হয় যে আপনাকে বেঁচে থাকতে হলে মহাত্মা গান্ধী হতে হবে, আপনাকে বেঁচে থাকতে হলে কি বলা যেতে পারে বিল গেটসের মতো ধনী হইতে হবে, আপনাকে বেঁচে থাকতে হলে কি বলা যেতে পারে এখানে 0 থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন সেরকম একজন কেউ হতে হবে, এরাই আপনার আইডল, তাহলে জীবনটা একসময় আপনার চরমতম হতাশায় ডুবে যেতে পারে। জীবনটা একসময় আপনার কাছে পুরোপুরি মিনিংলেস হয়ে যেতে পারে। দেখুন, পৃথিবীতে এই রকম ঘটনা ঘটে না তা না। 0 থেকে অনেকেই হিরো হন, কোটি কোটি টাকার মালিক হন, অনেক নাম হয়, কিন্তু সেটা খুবই এক্সেপশনাল। এক্সেপশন কান বি এক্সাম্পল। এক্সেপশন সবার জন্য প্রযোজ্য নয়। হ্যাঁ, সৃষ্টিকর্তা যদি আপনার ভাগ্যে সেটা লিখে থাকেন তাহলে আপনি সেটা হবেন, কিন্তু আপনি চাইলেই আমাদের আজকে মিজানের মতো হতে পারেন। যে মিজানের কিছুই ছিল না পকেটে, যে মিজান মানুষের কাছে মার খেয়েছে, যে মিজান শত শত বছরের পুরনো একটা বিল্ডিংয়ের থেকেও লেখাপড়া ছাড়েনি, যে মিজান বাড়ি থেকে প্রতারিত হয়েছে, যে মিজানের একবেলা খেলে আরেকবেলা কোথায় খাবে সেটার কোনো ঠিক ঠিকানা ছিল না, যে মিজানের লাইফে কোনো মেন্টর ছিল না, কেউ কখনো বলেনি যে তুমি এটা পড়লে এটা ভালো করবা, এটা পড়লে এটা করবা, কিন্তু কখনো বিপথে যায়নি। এইটাই হচ্ছে আপনার হওয়ার গল্প। আপনার জীবনে সুখী হওয়ার জন্যে, হ্যাঁ, আপনি বড় বড় মানুষদের আদর্শ ফলো করবেন না কেন, অবশ্যই আপনি করবেন, কিন্তু বিষয়টা যদি এরকম হয়ে যায় যে ওই মানুষটা না হতে পারলে আপনার জীবনটা পুরোটাই বৃথা, আপনার কাছে যদি মেসেজটা এটাই যায় এবং এটা যদি আপনি বিশ্বাস করেন মনে প্রাণে, তাহলে একটা সময় লাইফটা অনেক বেশি মিনিংলেস হয়ে যেতে পারে, একটা সময় লাইফটা অনেক বেশি পাজল হয়ে যেতে পারে, একটা সময় লাইফটা অনেক বেশি ভারী হয়ে যেতে পারে। সুতরাং আমাদের সামনে আইডলগুলো এমন হওয়া উচিত যেটা আমরা হতে পারি, যেটাতে আমরা নিঃশ্বাস নিতে পারি, এবং সেই মানুষটা, এই মিজান, সেই মানুষটা আপনার পাশের বাড়ির মানুষও হতে পারে।